আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। তো সিলেট বোর্ড 2025 সালের ওয়ান শট সমাধান ক্লাসে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ফ্রম স্কিল হাট বাংলাদেশ। তো সিলেট বোর্ড 2025 সালের সম্পূর্ণ পর্বগুলো কিন্তু আমি আলাদা আলাদাভাবে আপলোড করেছি, আর এই ভিডিওটা হচ্ছে ওই ভিডিওগুলোই সব একত্রে করা। তো তোমরা চাইলে আলাদা আলাদা পর্বগুলো দেখতে পারো, আর যারা একটি ভিডিওর মাধ্যমে শেষ করতে চাও তাদের জন্য এই ভিডিওটা। সো আইসিটি, যে আমরা জানি যে আইসিটিতে মোট সময় অর্থাৎ সিকিউতে মোট সময় হচ্ছে আমাদের এই যে 2 ঘন্টা 35 মিনিট, 2 ঘন্টা 35 মিনিট। আইসিটির বিষয় কোড হচ্ছে 275 এবং সিকিউর পূর্ণমান হচ্ছে 50। তো এই তো গেল আইসিটির যে সময়, বিষয় কোড এবং পূর্ণমান। তো এখন আইসিটিতে পাস নিয়ে পাস হয় কিভাবে? তো আমরা জানি যে এমসিকিউ এমসিকিউ পাস এমসিকিউ হচ্ছে 25টা, 25-এ তোমাকে এখানে পেতে হবে তোমার হচ্ছে এই যে 8 পেতে হবে। তারপর এই যে প্র্যাকটিক্যাল হচ্ছে আবার কত, 25, 25-এ তোমাকে 8 পেতে হবে। তারপর এই যে তোমার সিকিউতে কত পেতে হবে তোমাকে, এই যে সিকিউতে পেতে হবে তোমাকে 17, সিকিউতে কত পেতে হবে 17। অর্থাৎ এই যে 8 8 16, 16 আর 17 যদি আমরা যোগ করি তখন হবে 33। এই যে 33 পাইলে তুমি পাস। অর্থাৎ এমসিকিউতে পাস মার্ক 8, প্র্যাকটিক্যালে পাস মার্ক 8, তারপর সিকিউতে পাস মার্ক হচ্ছে 17। এই যে টোটাল হচ্ছে 33। তো আশা করি তোমরা এই ওয়ান শট ভিডিও ক্লাসটা অনেক এনজয় করবা। সো তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। তো প্রশ্ন 1, প্রথমে আমরা উদ্দীপক পড়ব, তারপর উদ্দীপক অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। ডক্টর প্রিয়া HMBP ভাইরাসের জিনোম সিকোয়েন্স নিয়ে গবেষণা করে ইলেকট্রনিক ডাটাবেস তৈরির কাজ করছেন। তার ল্যাবে যাতায়াতের জন্য ব্যবহৃত গাড়িটি হালকা ওজনের ও কম জ্বালানি চাহিদা সম্পন্ন। হালকা ওজনের, ওকে। তো প্রথম প্রশ্ন কি বলছে যে মেশিন লার্নিং কি? মেশিন লার্নিং বর্তমানে খুবই জনপ্রিয় এবং ভাইরাল টপিকস হচ্ছে মেশিন লার্নিং। এআই এআই আসার কারণে এখন মেশিন লার্নিং এর গুরুত্ব কি আরো বেড়ে গেছে। তো মেশিন লার্নিং কি একটু আমরা দেখি। মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে সফল ক্ষেত্র, যা মেশিনগুলোকে সুনির্দিষ্টভাবে প্রোগ্রামিং না করে অভিজ্ঞতার আলোকে স্বয়ংক্রিয়ভাবে শেখার দক্ষতা প্রদান করে। অর্থাৎ মানুষ আমরা কি করি, করতে করতে শিখি, ভুল করতে করতে শিখি। তো এই যে এই মানুষের মতোই প্রশিক্ষণ দেওয়াকেই আমরা কম্পিউটারকে প্রশিক্ষণ দেই বা মেশিনকে প্রশিক্ষণ দিয়ে কাজ করাই। তো সেটাই হচ্ছে মেশিন লার্নিং। ওকে, মানে মেশিনকে অর্থাৎ মেশিনকে শেখানো। ওকে, যে মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে সফল ক্ষেত্র, যা মেশিনগুলোকে সুনির্দিষ্টভাবে প্রোগ্রামিং না করে অভিজ্ঞতার আলোকে স্বয়ংক্রিয়ভাবে শেখার দক্ষতা প্রদান করে। ওকে, 2 নম্বর, প্রতিরক্ষা ও আইসিটি একে অপরের পরিপক্ক, ব্যাখ্যা করো। তো প্রতিরক্ষা তো অবশ্যই বর্তমান তথ্য প্রযুক্তির যুগে প্রতিরক্ষার ক্ষেত্রে এখন আর আগে মানুষ সরাসরি যুদ্ধ করতো, এখন সরাসরি আর যুদ্ধ করে না, এখন কি হয়, সাইবার যুদ্ধ হয়। তো দেখি এখানে কি বলছে, আমরা প্রতিরক্ষা এবং আইসিটি একে অপরের পরিপূরক তা ব্যাখ্যা করি। প্রতিরক্ষা ও আইসিটি একে অপরের পরিপূরক কারণ আধুনিক যুদ্ধ ও নিরাপত্তা কৌশল এখন সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর। যেমন সাইবার আক্রমণ, হ্যাকিং, ডেটা চুরি থেকে রাষ্ট্রীয় গোপন তথ্য, সামরিক নেটওয়ার্ক ও ক্রিটিক্যাল ইন্টার ইনফ্রাস্ট্রাকচার সুরক্ষিত রাখা আইসিটি এর কাজ। সামরিক অপারেশনের সমন্বয়ের জন্য আইসিটি ভিত্তিক যোগাযোগ নেটওয়ার্ক, সিকিউর রেডিও, এনক্রিপ্টেড মেসেজিং ব্যবহৃত হয়। রিয়েল টাইম ডেটা শেয়ারের মাধ্যমে সৈন্য ও নেতৃত্বের মধ্যে কার্যকর সমন্বয় সম্ভব। ড্রোন বা রোবোটিক সিস্টেম এবং গাইডেড মিসাইল আইসিটি নির্ভর। জিপিএস সেন্সর এবং অটোনোমাস টেকনোলজি যুদ্ধক্ষেত্রে সঠিক লক্ষ্যবস্তু শনাক্ত করে। অর্থাৎ আইসিটি ছাড়া আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর। আবার প্রতিরক্ষা ছাড়া আইসিটি ভিত্তিক ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ঝুঁকিতে পড়ে। উভয় জাতীয় নিরাপত্তার জন্য সমান গুরুত্বপূর্ণ এবং পরস্পর নির্ভরশীল। তাই বলা যায় যে কি প্রতিরক্ষা ও আইসিটি একে অপরের পরিপূরক। তো 3 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত গবেষণার প্রযুক্তিটি বর্ণনা করো। তো
কি গবেষণা করতেছিলেন তিনি? জিনোম সিকোয়েন্সের গবেষণা, ইলেকট্রনিক ডাটাবেস তৈরি করেন। ওকে, উদ্দীপকের তো আমরা এখন এটা পড়বো। তো এই যে উদ্দীপকে ডক্টর প্রিয়া HMBP ভাইরাস জিনোম সিকোয়েন্স নিয়ে গবেষণা করে ইলেকট্রনিক ডেটাবেস তৈরির কাজ করছেন। এক্ষেত্রে গবেষণার প্রযুক্তিটি হলো বায়ো ইনফরমেটিক্স। কোন ইনফরমেটিক্স? বায়ো ইনফরমেটিক্স। তো বায়োমেট্রিক্স এবং বায়ো ইনফরমেটিক্স দুইটা কিন্তু আলাদা জিনিস। তো এই দুইটার পার্থক্য বা গুরুত্ব ভালো করে পড়ে নিবা বই থেকে। জৈব তত্ত্ববিজ্ঞান তথা বায়ো ইনফরমেটিক্স এমন একটি কৌশল যেখানে ফলিত গণিত, তত্ত্ববিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, রসায়ন, জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যাসমূহ সমাধান করা হয়। এখানে ব্যবহৃত ডেটাসমূহ হলো ডিএনএ, জিন, অ্যামিনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। এইসব ডেটাকে ব্যবহার করে জৈব ও জেনেটিক তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং একত্রীকরণের কাজ কম্পিউটারের মাধ্যমে করা হয়, যা জিনভিত্তিক নতুন ঔষধ আবিষ্কার এবং উন্নয়নে কাজ করে। বায়োইনফরমেটিক্স বিজ্ঞানীদের প্রাথমিক চ্যালেঞ্জ হলো বিশাল জৈব ডেটার ভান্ডারকে সুশৃঙ্খলভাবে সংরক্ষণ, এতে সহজ বিচরণ এবং নির্ভরযোগ্য ডেটা প্রদানের দায়িত্ব পালন করা। যে কোনো ডেটা বিশ্লেষণের পূর্বে একেবারে অর্থহীন ডেটাকে অর্থপূর্ণ জৈব তথ্য প্রদানে উপযোগী করতে কম্পিউটারের ডেটা প্রসেসিং টেকনিক ব্যবহার করা হয়। তো এটাই ছিল ওই যে বায়ো ইনফরমেটিক্স সম্পর্কে 3-এর আনসার। তো 4 নম্বর কি বলা হয়েছে? উদ্দীপকের গাড়িতে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যবহারের, এই যে গাড়িটি কি হালকা ওজনের এবং জ্বালানি চাহিদা কম, তো কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তার ব্যবহার ক্ষেত্রে আমরা এখন লিখব। তো এই যে 4 নম্বর, উদ্দীপকের গাড়িতে ব্যবহৃত প্রযুক্তিটি হলো ন্যানো টেকনোলজি। কোন টেকনোলজি? ন্যানো টেকনোলজি। নিচে এর প্রয়োগ ক্ষেত্র দেওয়া হলো। এই যে প্রথম 1 নম্বর, ন্যানো টেকনোলজি প্রসেসরের উচ্চ গতি, দীর্ঘস্থায়িত্ব, কম শক্তি খরচ ইত্যাদি বৈশিষ্ট্য অপরিহার্য। সেই সাথে ডিসপ্লে ও কোয়ান্টাম প্রযুক্তির উন্নয়নে সহায়তা করে। 2 নম্বর, ন্যানোরোবট ব্যবহার করে অপারেশন করা, যেমন এনজিওপ্লাস্টি, সরাসরি রক্ষণশীলের চিকিৎসা প্রদান করা, যেমন ন্যানোক্রাই সার্জারি, ডায়াগনোসিস করা, যেমন এন্ডোস্কোপি, এনজিওগ্রাম, কলোনোস্কোপি ইত্যাদি। 3 নম্বর, খাদ্যজাত দ্রব্য প্যাকেটিং, খাদ্যের স্বাদ তৈরিতে, খাদ্যের গুণাগুণ রক্ষার্থে ব্যবহৃত বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল তৈরির জন্য ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। 4 নম্বর, জ্বালানি উৎসের বিকল্প হিসেবে বিভিন্ন ধরনের ফুয়েল তৈরির কাজে। 5 নম্বর, হালকা ওজন ও কম জ্বালানি চাহিদা সম্পন্ন গাড়ি। এই যে এটাই উদ্দীপকে বলা হয়েছে যে হালকা ওজনের এবং কম জ্বালানি সম্পন্ন গাড়ি প্রস্তুত করে। 6 নম্বর, বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী, যেমন ক্রিকেট, টেনিস বলের স্থিতিবৃদ্ধি, ফুটবলের বাতাসের ভারসাম্য রক্ষা ইত্যাদি কাজে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। তো এখন আমরা প্রশ্ন 2 নিয়ে আলোচনা করব। প্রথমে উদ্দীপক করব, তারপর উদ্দীপকের আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব। দৃশ্যকল্প 1, রাফি তার অ্যাসাইনমেন্ট কিবোর্ডের সাহায্যে টাইপ করছে। ওকে। দৃশ্যকল্প 2, পপি কম্পিউটার ব্যবহার করে বন্ধুকে ইমেল করলো। তো প্রথম প্রশ্ন, গেটওয়ে কি? এই যে গেটওয়ে, গেটওয়ে যে যন্ত্র ভিন্নধর্মী প্রটোকল, কোন ধর্মী? ভিন্নধর্মী প্রটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ব্যবহৃত হয় তাকে গেটওয়ে বলে। তো আবার যদি বলি, যে যন্ত্র ভিন্নধর্মী প্রটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ব্যবহৃত হয় তাকে গেটওয়ে বলে। 2 নম্বর প্রশ্ন, সিঙ্গেল মোড ফাইবার মাল্টিমোড ফাইবার এর চেয়ে কোন ক্ষেত্রে বেশি উপযোগী? ব্যাখ্যা করো। তো এই যে 2 নম্বর, 2 নম্বর কি বলা হয়েছে? অভ্যন্তরে অভ্যন্তরে থাকা কোরের ব্যাস অনুযায়ী ফাইবার অপটিক প্রধানত 2 প্রকার: সিঙ্গেল মোড ফাইবার এবং মাল্টিমোড ফাইবার। সিঙ্গেল মোড ফাইবার দূরপাল্লার এবং উচ্চ গতির ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে মাল্টিমোড ফাইবারের চেয়ে বেশি উপযোগী। এই যে কোন? সিঙ্গেল মোড ফাইবার দূরপাল্লার এবং উচ্চ গতির ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে, দূরপাল্লার এবং উচ্চ গতির ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে মাল্টিমোড ফাইবারটির চেয়ে বেশি উপযোগী, কারণ এতে কোরের ব্যাস খুব ছোট, 8 থেকে 12 মাইক্রন হওয়ায় শুধুমাত্র একটি মোডে আলো প্রকাশ চলাচল করে, ফলে সিগন্যাল বিকৃতি প্রায় হয় না এবং ডেটা অনেক দূর পর্যন্ত নির্ভুলভাবে পৌঁছায়। এটি দীর্ঘ দূরত্বের হাই স্পিড ইন্টারনেট, টেলিযোগাযোগ ও ব্যাকবোন নেটওয়ার্কে ব্যবহার উপযোগী হলেও এটি বেশ ব্যয় সাপেক্ষ। এটি ব্যয় সাপেক্ষ। তো এই তো। তারপর 3 নম্বর প্রশ্ন কি বলছে যে দৃশ্যকল্প 1-এ কোন ডাটা ট্রান্সমিশন ব্যবহার করা হচ্ছে? ব্যাখ্যা করো। দৃশ্যকল্প 1, এই যে রাফি কি করতেছে?
রাফি তার অ্যাসাইনমেন্ট কিবোর্ডের সাহায্যে টাইপ করছে। তো কিবোর্ডে আমরা শুধু ডাটা কি করতে পারি, প্রেরণ করতে পারি কিবোর্ড। ওকে, তো দেখি এখানে কি বলা হয়েছে। এই যে দৃশ্যকল্প 1 এ যে ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহৃত হচ্ছে তা হলো সিমপ্লেক্স মোড। কোন মোড? সিমপ্লেক্স মোড। তো সিমপ্লেক্স মোড কাকে বলে? যে পদ্ধতিতে ডেটা শুধু একদিকে প্রেরণ করা যায় তাকে সিমপ্লেক্স মোড বলে। যে পদ্ধতিতে ডেটা শুধু একদিকে প্রেরণ করা যায় তাকে সিমপ্লেক্স মোড বলে। এই পদ্ধতিতে শুধু একদিকে ডাটা পাঠানো সম্ভব হয়। প্রেরক শুধু ডাটা প্রেরণ করে এবং গ্রাহক শুধু ডাটা গ্রহণ করে। প্রেরক প্রেরণ করে, গ্রাহক কি করে? গ্রহণ করে। প্রেরক প্রেরণ করে আর গ্রাহক কি করে? গ্রহণ করে। এই যে প্রেরক কি করতেছে? মাধ্যম, তারপর গ্রাহক। তো ডিভাইস 1, ডিভাইস 2। তো সিমপ্লেক্স মোডের স্ট্রাকচারটা এভাবে যদি অঙ্কন করে দিতে পারো তাহলে তো একটু নম্বর বেশি পাবা। এই যে অর্থাৎ প্রেরক প্রাপকের কাছে ডাটা পাঠাতে পারে কিন্তু প্রাপক প্রেরকের কাছে ডাটা পাঠাতে পারে না। এই যে এখানে প্রেরক কি করতেছে? গ্রাহকের কাছে পাঠাইতে পারতে, কিন্তু গ্রাহক কিন্তু পাঠাইতে পারবে না। তো এটা হচ্ছে এই যে সিমপ্লেক্স মোড এইভাবে কাজ করে। আবার হচ্ছে যে উদাহরণ রেডিও টেলিভিশন। এই যে রেডিও টেলিভিশন আমরা কি করতে পারি? শুধু ডাটা চেঞ্জ ডাটা চেঞ্জ করতে পারি না, বা একমুখী যোগাযোগ ব্যবস্থা এগুলা। টেলিভিশন তুমি তার সাথে সব সরাসরি যোগাযোগ করতে পারবা না। যদি এখন যদি সম্ভব লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আমরা সরাসরি ফোনে কথা বলা যায়। একইভাবে কিবোর্ড থেকে কম্পিউটারে ডাটা পাঠানোর সিমপ্লেক্স মোডের অন্তর্গত। তাছাড়া মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেওয়া এ মোডের মধ্যে পড়ে। তো সিমপ্লেক্স মোড, তো হাফ ডুপ্লেক্স, সিমপ্লেক্স, এই মোডগুলা ভালোভাবে পড়ে নিবা। তো এটা হচ্ছে সিমপ্লেক্স। তো 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যে 4 নম্বর এই যে দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 এ ব্যবহৃত ডেটা ট্রান্সফার মেথড দুইটির তুলনামূলক বিশ্লেষণ করো। তো একটা তো আমরা বুঝলাম যে সিমপ্লেক্স। এই যে প্রথম দৃশ্যকল্প, এই যে প্রথম দৃশ্যকল্প এটা তো আমরা বুঝলাম এটা কি? সিমপ্লেক্স। এখন আমাদেরকে দ্বিতীয় দ্বিতীয় যে পপি কম্পিউটার ব্যবহার করে বন্ধুকে ইমেল করে, এটা কোন ধরনের মোড? তারপর বুঝতে হবে আমরা বা ধরতে হবে। দেন এই দুইটা কি করবো? আমরা তুলনামূলক বিশ্লেষণ করবো, অর্থাৎ কোনটা ভালো বা কোনটা মন্দ এরকম। ওকে, এই যে 4 নাম্বার দৃশ্যকল্প 1 এ ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মেথডটি হলো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। এটা কি? অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। দৃশ্যকল্প 1 অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। অপর দিকে দৃশ্যকল্প 2 এর মেথডটি হলো সিনক্রোনাস ট্রান্সমিশন। এখানে মেথডের কথা বলা হয়েছে। তো মেথড কিন্তু এই যে সিমপ্লেক্স কিন্তু মোডের উপরে, আর এটা বলছে মেথড। তো মেথড এখানে কোন মেথড? এটা অ্যাসিনক্রোনাস মেথড, আর একটা হচ্ছে সিনক্রোনাস মেথড। ওকে, নিচে এই দুই মেথডের তুলনামূলক বিশ্লেষণ করা হলো। তো ডেটা কমিউনিকেশনের ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হওয়াকে বলা হয় অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। ডেটা কমিউনিকেশনের ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হওয়াকে বলা হয় অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন একটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার পর আরেকটা ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার মাঝামাঝি বিরতির সময় সমান নাও হতে পারে, ফলে এই ট্রান্সমিশনের সময় বেশি লাগে। এই ট্রান্সমিশনের গতি ও দক্ষতা সিনক্রোনাস ট্রান্সমিশনের তুলনায় কম। গতিও কম, আবার কি দক্ষতাও কম। ওকে, তার মানে সিনক্রোনাস ভালো হবে না, আশা করা যায় অ্যাসিনক্রোনাস ভালো হবে। ডেটা বুক আকারে ট্রান্সমিট হওয়াকে বলে সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। এই মেথডে প্রতি ব্লকে ট্রান্সমিশনের মাঝে বিরতির সময় সমান থাকে, অর্থাৎ বিরতির সময় সমান থেকে কোন মোডে? এটা হচ্ছে সিনক্রোনাস মেথডে। ফলে সিনক্রোনাস ট্রান্সমিশনে সময় তুলনামূলক কম লাগে কোথায়? এটা হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন মেথডে। পাশাপাশি গতির দক্ষতাও বেশি। এই সময়ও কম লাগে, প্লাস কি গতির দক্ষতাও কি বেশি। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের তুলনায় সিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যান্ডউইথ বেশি বলে দূরবর্তী স্থানে ডেটা পাঠানোর জন্য এটি ব্যাপক ব্যবহৃত হয়। ওকে, এই তো ছিল এটার তুলনামূলক আলোচনা। তো এখন আমরা পড়বো যে 3 নম্বর প্রশ্ন। তো 3 নম্বর প্রশ্ন প্রথমে আমরা উদ্দীপক করব, তারপর উদ্দীপক অনুযায়ী আনসার দেব। তো উদ্দীপকটা একটু পড়ে নেই। সুজিতি তার অফিসের অভ্যন্তরে ল্যাপটপগুলোকে তারবিহীন প্রযুক্তির মাধ্যমে একটি কেন্দ্রীয় ডিভাইসের একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত করে ডাটা আদান প্রদান করে। মানে কেন্দ্রীয় ডিভাইস, ওকে, যা ব্যবহারে কোনো কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হয় না। ওকে, কর্তৃপক্ষ কিন্তু সে অন্য তারবিহীন প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন জেলার বিভিন্ন
জেলার শাখা অফিসের সাথে ডাটা আদান প্রদান করে থাকে। তো প্রথমটা কি বলছে, প্রথম প্রশ্ন, জিও স্টেশনারি স্যাটেলাইট কি? এই যে কোনো স্যাটেলাইটকে পৃথিবী পৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার ঊর্ধ্বকাশ ঊর্ধ্বকাশে স্থাপন করা হলে তা পৃথিবীর অক্ষে ঘূর্ণনের সমান গতিতে পৃথিবীকে পরিক্রম করে। এই ধরনের স্যাটেলাইটকে জিও স্টেশনের স্যাটেলাইট বলে। এটা খুবই একটা ব্যতিক্রম প্রশ্ন। তো এরকম ব্যতিক্রম প্রশ্ন মাঝে মাঝে এসে থাকবে, তোমাকে অনেক অনেক পড়াশোনা করতে হবে এই প্রশ্নগুলো। তো জিও স্টেশনারি স্যাটেলাইট, কোনো স্যাটেলাইটকে পৃথিবী পৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার ঊর্ধ্বাকাশে স্থাপন করা হলে তা পৃথিবীর অক্ষে ঘূর্ণনের সমান গতিতে পৃথিবীকে পরিক্রম করে। এই ধরনের স্যাটেলাইটকে জিওস্টেশনারি স্যাটেলাইট বলে। 2 নম্বর কোয়েকশন, ক্লাউড কম্পিউটিং এ গ্রাহকের তথ্যের গোপনীয়তা ভঙ্গ হতে পারে। অবশ্যই তথ্যের গোপনীয়তা ভঙ্গ হতে পারে। তো আমরা দেখি কি বলছে। যদিও এখন আমরা আমি বা আপনি ইন্টারনেট ইউজ করতেছি, মানে তো আমাদের কোনো প্রাইভেসি লিক হতে পারে, এটা আমাদেরকে মেনে নিয়ে ইন্টারনেট ইউজ করতে হবে। ওকে, তো ক্লাউড কম্পিউটিং তথ্যের জগতে বিশাল নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি করেছে। এই সার্ভিসে আপলোড করা তথ্য কোথায় সংরক্ষিত এবং প্রক্রিয়াকরণ হয় তা ব্যবহারকারী জানতে পারে না। সেই তথ্য বা ডেটার উপর এবং প্রোগ্রাম বা সফটওয়্যারের উপর ব্যবহারকারীর একক নিয়ন্ত্রণ থাকে না। অর্থাৎ তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা তুলনামূলকভাবে কম বলে গ্রাহকদের তথ্যের গোপনীয় ভঙ্গ হতে পারে। এই যে বললাম যে নেটওয়ার্কে প্রবেশ করছি, নেটওয়ার্ক আমার মোবাইল বা ফোনে নেটওয়ার্ক কানেকশন আছে, মানে আমি ইনসিকিউর, আমি সিকিউর না, আমার ডাটাগুলা সিকিউর না। ওকে, তো 3 নম্বর প্রশ্ন কি বলছে, আগে প্রশ্নটা পড়ি। 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে উদ্দীপককে কোন নেটওয়ার্ক টপোলজি নির্দেশ করে? কেন্দ্রীয়, তো কেন্দ্রীয় ডিভাইস থাকে কোন নেটওয়ার্ক টপোলজিতে, তা কিন্তু আমরা অলরেডি জানার কথা। টপোলজি সম্পর্কে তোমরা আশা করি খুব ভালো ধারণা রাখো। সেটি তার অফিসের অভ্যন্তরে ল্যাপটপগুলোকে তারবিহীন প্রযুক্তির মাধ্যমে একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত করে ডাটা আদান প্রদান করে। এই ধরনের নেটওয়ার্ক স্টার টপোলজিকে নির্দেশ করে। কোন টপোলজি? স্টার টপোলজি। এই যে এক তো শিও পেয়ে গেছো। হ্যাঁ, নিচে স্টার টপোলজি ব্যাখ্যা করা হলো। স্টার টপোলজি হলো নেটওয়ার্ক কনফিগারেশন, যেখানে প্রত্যেকটি ডিভাইস যেমন কম্পিউটার, প্রিন্টার ইত্যাদি একটি কেন্দ্রীয় ডিভাইসের, যেমন কেন্দ্রীয় ডিভাইস কি হতে পারে, হাব হতে পারে, সুইচ হতে পারে। তো আবার হাব এবং সুইচের মধ্যে সুইচটা আবার খুব ভালো সাথে যুক্ত থাকে। এই টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইসটি নেটওয়ার্কের সকল ডাটা আদান প্রদানে মধ্যস্থতা কারী হিসেবে কাজ করে। সহজ ভাষায় এটি দেখতে অনেকটা তারার মতো, যেখানে একটি কেন্দ্রীয় বিন্দু থাকে, বিভিন্ন দিকে শাখা বের হয়। সংকেত আদান প্রদানে কম সময় প্রয়োজন হয় এবং সংকেত সংঘর্ষের আশঙ্কা কম থাকে। সংকেত প্রবাহ দ্বিমুখী হয়। হাব বা সুইচ বা সার্ভার দিয়ে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত স্টার টপোলজি নেটওয়ার্কে কোনো সমস্যা দেখা দিলে তা শনাক্ত করা সহজ হয়। অর্থাৎ একটা ডিভাইসে বা একটা নেটওয়ার্কের সমস্যা দেখা দিলে তা সহজেই শনাক্ত করা যায়। এই টপোলজিতে অপেক্ষাকৃত দ্রুত গতিতে ডাটা আদান প্রদান করা হয় এবং সংকেত সংঘর্ষ ঘটার আশঙ্কা কমায়। সম্পূর্ণ নেটওয়ার্ক সচল রেখেই যে কোনো সময় নেটওয়ার্ক নতুন নোড যুক্ত করা যায়। অর্থাৎ এই যে কম্পিউটার, প্রিন্টার আছে, তো আপনি বা আমি চাইলে আবার কি করতে পারবো, কোনো ধরনের বিঘ্ন ছাড়াই কি করতে পারবো, নতুন ডিভাইস কি করতে পারবো, অ্যাড করতে পারবো বা নোড অ্যাড করতে পারবো। কোনো নোড বিচ্ছিন্ন বা অচল হলেও নেটওয়ার্ক সম্পূর্ণ সচল থাকে। এই তো ছিল স্টার এই যে স্টার টপোলজি নিয়ে ব্যাখ্যা। তো 4 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে যে সেজুতি ব্যবহৃত প্রযুক্তি দুটির মধ্যে তুলনামূলক আলোচনা করো। তো একটা প্রযুক্তি ছিল ওই যে কোনো কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন পড়ে না, আর একটা হচ্ছে বিভিন্ন। ওকে, তো আমরা এখন দেখি এটা কি বলছে। এই যে 4 নম্বর, সেজুতি যে প্রযুক্তির মাধ্যমে কোনো অনুমোদন ছাড়াই তার অফিসের নেটওয়ার্কগুলোকে যুক্ত করে ডেটা আদান প্রদান করেছে তা হলো ওয়াইফাই। ওকে, এটা হচ্ছে কি ওয়াইফাই, প্রথমটা কি ওয়াইফাই। আবার সে যে প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন জেলার শাখা অফিসের সাথে ডেটা আদান প্রদান করছে তা হলো ওয়াইম্যাক্স। নিচে তুলনামূলক পার্থক্য দেখা গেল। অর্থাৎ ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স আর একটা হচ্ছে ব্লুটুথ। তো এই তিনটা প্রযুক্তি খুব ভালো করে আমরা দেখে নিব। একটা হচ্ছে কি ওয়াইফাই, একটা হচ্ছে কি ওয়াই ওয়াই ওয়াইম্যাক্স, একটা হচ্ছে কি এই যে ব্লুটুথ। ট্রুথ। ওকে, এই তিনটা প্রযুক্তি সম্পর্কে তোমরা খুব ভালোভাবে পড়ে নিবা। প্রথমটা হচ্ছে ওয়াইফাই এর কভারেজ এরিয়া 50 থেকে 100 মিটার
পক্ষান্তরে ওয়াই ম্যাক্সের কভারেজ এরিয়া 10 থেকে 50 কিলোমিটার। তো এটা হচ্ছে 50 থেকে 100 মিটার, এটা হচ্ছে 10 থেকে 50 কিলোমিটার। 2 নাম্বার, ওয়াইফাই নেটওয়ার্কে খরচ কম কিন্তু ওয়াইম্যাক্সের নেটওয়ার্ক ব্যয়বহুল। 3 নাম্বার, ওয়াইফাই নেটওয়ার্ক ডব্লিউ ল্যান তৈরি করে, নেটওয়ার্ক ডব্লিউ ল্যান, এবং ওয়াইম্যাক্সের ল্যান হচ্ছে ডব্লিউ ডব্লিউ ম্যান। এটা হচ্ছে ডব্লিউ ল্যান, এটা হচ্ছে ডব্লিউ ম্যান। তারপর 4 নম্বর, ওয়াইফাই এর গতি 11 থেকে 200 এমবিপিএস, ওয়াইম্যাক্স এর গতি 80 থেকে 1000 এমবিপিএস। 5 নম্বর, ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড IEEE 802.11 এবং ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.16। তো এই তো ছিল ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর পার্থক্য বা আলোচনা। প্রথমে কিন্তু আমাকে এই যে প্রযুক্তিটি ধরতে হবে, তারপর আমাকে কি করতে হবে, আলোচনা করতে হবে। প্রশ্ন 4, প্রশ্ন 4 যেটা সংখ্যা পদ্ধতি থেকে এসেছিল। তো এখানে দৃশ্যকল্প 1 দেওয়া আছে 56/10 প্লাস এখানে একটা ওয়াট চিহ্ন দেওয়া, তার এটার বেস হচ্ছে 8 অর্থাৎ অক্টালে দেওয়া, আর এটা দেওয়া হেক্সাডেসিমেলে। অর্থাৎ আমাদেরকে এখানে কি বলা হয়েছে এটা বের করতে হবে। তো দৃশ্যকল্প 2 এ বলা হয়েছে আকাশ রফিককে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে 20 থেকে 42 বিয়োগ করে দেখালো। অর্থাৎ 2 এর পরিপূরক পদ্ধতিতে সে বিয়োগ করে দেখিয়ে ফেলেছে। তো এই সিলেট বোর্ডের এই প্রশ্নটা ছিল সব থেকে ব্যতিক্রম। এই দুইটা প্রশ্নই সিলেট বোর্ডের ছিল ব্যতিক্রম। মোটামুটি ভালো স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন করছে সিলেট বোর্ড। তো তাদেরকে একটা থ্যাংক ইউ দিতেই হবে। তো প্রথম প্রশ্ন কি বলছে, এই যে প্রথম প্রশ্ন বলছে ইউটিএফ এর পূর্ণরূপ কি? ইউটিএফ, তো আমরা সবাই জানি ইউটিএফ এর পূর্ণরূপ হচ্ছে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। ইউটিএফ, ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। তো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে স্থানীয় মান কি ব্যাখ্যা করো। তো স্থানীয় মান আমরা সবাই ছোটবেলা থেকেই শিখে এসেছি বা আসতেছি। তো এখন দেখি স্থানীয় মান সম্পর্কে কি বলা হয়েছে। কোনো সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। কোনো সংখ্যা পদ্ধতিতে ডান থেকে বামের স্থানীয় মানকে ওই সংখ্যা পদ্ধতির বেজের ক্রমবর্ধনের সূচক দ্বারা প্রকাশ করা হয়। যেমন যেমন 555 সংখ্যায় ডান দিকের প্রথম অঙ্কটির মান হলো 5। এই যে এটার মান কত, এটা কিন্তু তার প্রকৃত মান 5। দ্বিতীয় অঙ্কটির মান হলো 50, এই 5 দ্বারা আমরা বুঝি 50। এবং তৃতীয় অঙ্কটির মান হলো 500, তৃতীয় নম্বর যে 5 তার দ্বারা আমরা বুঝি 500। কারণ এটা হচ্ছে একক, দশক, শতক। একক মানে এক সিঙ্গেল, দশক মানে তো দুইটা, শতক মানে তো তিনটা শত, 500। কারণ এটিকে 10 ভিত্তিক সংখ্যা ধরলে এর ডান দিকের প্রথম অঙ্কটির স্থানীয় মান হলো 10 বেস পাওয়ার 0। তো কোনো কিছুর উপরে যদি এই যে পাওয়ার যদি 0 থাকে এটার মান কত হয়, 1 হয়। যদি 10-এর উপর যদি পাওয়ার 0 থাকে তখন 1 হয়। যদি তোমার উপরে তোমার উপরেও যদি কি থাকে, পাওয়ার 0 থাকে, তুমি কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তো 10 বেস পাওয়ার ইকুয়াল টু 1, পরের স্থানীয় মান 10 বেস পাওয়ার 1 ইকুয়াল টু বা 10 লেখা যায়। কোনো কিছুর উপরে যদি পাওয়ার 1 থাকে ঘুরে ফিরে এটাই হয়, এই যে 5 হবে। তারপর 6 এর উপর যদি এরকম থাকে তো কি হবে, এটা 6 হবে। তোমার উপরে যদি সেম একইভাবে তোমার উপরে যদি কি থাকে, এই যে পাওয়ার 1 থাকে, তাহলে তুমি কোনো পরিবর্তন হইবে না, তুমি তোমার জায়গাতেই থাকবা। এবং সর্ববামের স্থানীয় মান হলো 10 স্কোয়ার বা 100। 10 স্কোয়ার মানে আমরা কি জানি, 10 গুণ 10। তো এটাকে লেখা যায় 100 লেখা যায়। আবার এই যে 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে কি 5 গুণ 5, তো লেখা যায় কত, 5 গুণ 5 5 5 25। তো এরকম স্থানীয় মান। তো 3 নম্বর প্রশ্নটা, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই টাইপের প্রশ্ন তোমাদের টেস্টের জন্য ইম্পর্টেন্ট এবং সামনের এইচএসসি পরীক্ষার জন্য যে কোনো বোর্ডে, অন্য বোর্ডে কিন্তু এটা দিয়ে দিতে পারে। সো এই প্রশ্নটা অবশ্যই ভালোভাবে সমাধান করবা। আমি এই প্রশ্নের 2টা সমাধান দেখাবো। প্রথমে একটু কঠিনটা দেখাবো, তারপর একটু সহজটা দেখাবো। ওকে, তো প্রথমে এখানে কি দেওয়া আছে, 56 বেস 10 প্লাস 8 বেস, এখানে আমরা জানি না, এখানে আমরা এইটা জানি না। তো এখানে বিডি, তো এখানে 3টা সংখ্যা দেওয়া, 3টার বেস আবার ব্যতিক্রম। এই যে 56 দেওয়া, এটার বেস 10। তারপর এই যে অক্টালের মান দেওয়া যেটা, এটা তো আর সংখ্যা আমরা জানি না, কিন্তু এটাও বেস ব্যতিক্রম। আবার এটার বেস ব্যতিক্রম। যদি সবগুলো বেস সমান হইতো তখন আমরা কি করতাম, এই যে যোগ বিয়োগ করতাম।
সাইড চেঞ্জ করে করে ফেলতাম। যেহেতু ওই সবগুলোর বেস সমান না, তো আমরা কিভাবে সবগুলোর বেস সমান করতে পারি এটা দেখব, তারপর অক্টালের মানটা বের করে ফেলবো। তো এখন আমরা এটার সলিউশন করি। এই যে দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে যে দেওয়া আছে 56 বেস 10 প্লাস, এখানে তো কিছু দেওয়া নাই। আর 18 সমান সমান কত, এখানে বিডি, বিডি সমান সমান কত 16। তো আমরা প্রথমে কি করব, এই যে বিডিটার মান বের করব। প্রথমে কি করব, বিডিটাকে দশমিকে নিব। তো বিডিটাকে আমরা কি নিব, দশমিকে নিব। বিডিটাকে আমরা কি নিব, এই যে দশমিকে নিব। কোথায় নিব, দশমিকে। তো বিডিকে দশমিকে নেওয়ার নিয়ম কি, তোমরা তো সবাই জানো, হেক্সাডেসিমেল বেজ এবং পাওয়ারের খেলা, বেজ এবং পাওয়ারের খেলা, বিডি। তো বি গুণ কত, এই যে হেক্সাডেসিমেলের হেক্সাডেসিমেলের ভিত্তি কত, 16। তো এখানে দিব আমরা বেজ 16 যোগ, তারপর হচ্ছে ডি। তো ডি গুণ আবার দিব 16। এখন বেজ কত দিব, এই সর্ব আমেরিকান থেকে 0, তারপর দিব 1। তো এখন আমরা জানি যে এই যে এ সমান সমান হেক্সাডেসিমেলে এ সমান সমান কত 10, বি সমান সমান কত 11, সি সমান সমান কত 12 এবং ডি সমান সমান কত 13। তো এখন আমরা কি করবো, এই যে বি এর পরিবর্তে কত লিখতে পারি আমরা 11। তো 11 ইন্টু 16, এই যে 16 এর উপর পাওয়ার 1, তো 16ই থাকবে, যোগ ডি এর পরিবর্তে আমরা কত লিখতে পারি 13। তো 13 আর 16 পাওয়ার, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, এটার মান কত হয়ে যায়, 1 হয়ে যায়। 13 ইন্টু 1। তো এটাকে যদি আমরা গুণ করি তখন হবে, আমরা যদি ক্যালকুলেটর দিয়ে গুণ করতে চাই, যদিও এটা ক্যালকুলেটর এই যে ক্যালকুলেটর পাইলাম। তো কত কত গুণ করবো, 11 গুণ 16, এই যে 11 গুণ 16। যদি আমরা 11 গুণ 16 করি তখন হয় 176, 176 যোগ 13 তো এটা কোন যদি আমরা গুণ করি, 6 আর 3 হয় 9, আর 7 আর 3 হয় 8 আর 1, অর্থাৎ 189, 189। এটা কি, দশমিকে পাইলাম। ওকে, এখন আমরা কিন্তু এটার দশমিক পেয়ে গেছি। এখন কি করব, এই যে এতে একটু নিচে লিখি, এতে লিখবো কি, এতে এতে লিখবো যে এই যে 56 বেস 10 প্লাস, এখানে কি ছিল হোয়াট, আর এটার বেস ছিল অক্টাল। আর এখন আমরা এখানে এই যে বিডি, তো বিডির মান কিন্তু আমরা পেয়ে গেছি, এক্সাক্টলি দশমিকের মান পেয়ে গেছি। তো আমরা কি করব, সাইড চেঞ্জ করবো। ওকে, সাইড চেঞ্জ করার আগে আমরা এই যে বিডি, এই যে 56 বেস 10 যোগ এই যে হোয়াট এক অক্টাল। তো বিডির মান কত পাইলাম আমরা, 189 বেস কত পাইলাম, 10 পাইলাম। তো এই যে এই 10, এটা এদিকে কোন অবস্থা আছে যোগ, তো যোগ থাকলে আমরা যদি সাইড চেঞ্জ করি তখন কি হবে, তখন যোগ থাকলে সাইড চেঞ্জ করলে হবে বিয়োগ হবে। তো এখানে অক্টাল মানটাকে রাখলাম, আর এইটা 189, এটা তার ডানে ছিল, এটা ডানে আছে, তার বেস হচ্ছে 10, আর আমরা এই 56কে এদিকে নিব, এটা হয়ে যাবে বিয়োগ। তো 56 বেস 10। ওকে, বা এইটা এখন বিয়োগ করবো আমরা। যদি বিয়োগ করি, যদি বিয়োগ করি তখন 89 থেকে কত বিয়োগ করব, 89 বিয়োগ 56, 89, 89, 189, 189 বিয়োগ কত 56, হইলে কত 133, 133। এটার বেস কত হবে 10। ওকে, এটার বেস কত 10। এখন আমরা এই যে, এখন আমরা কিন্তু অক্টাল দশমিক, এই যে 133 দশমিককে অক্টালে নিয়ে যাব। তো দশমিক থেকে অক্টালে নেওয়ার নিয়ম কি, এটা আশা করি তোমরা জানো। কত দ্বারা গুণ দিবা, এই যে কোথায় নিবা, অক্টালে নিবা। তো 133কে, এতে ফাইনাল রেজাল্ট, এতে 133কে আমরা কি করব, 133কে এই যে এরকম আর কি, 133 এটা আছে, কোথায় আছে, এটা দশমিকে আছে। এটাকে আমরা কোথায় নিব, এই যে অক্টালে নিব, অক্টালে নিব। তো এটা নেওয়ার নিয়ম হচ্ছে 133কে কত দ্বারা ভাগ দিতে হবে, এই যে 8 দ্বারা ভাগ দিতে হবে। তো 133কে যদি আমরা 8 দ্বারা ভাগ দেই, এই যে 133 ভাগ 8, তো পাইলাম কত 16। এখানে কত পাইলাম 16, আর এই যে অবশিষ্ট ছিল কত, দশমিক 0.625। তো 0.625কে আবার 16 দ্বারা গুণ করব, কারণ দশমিকের ক্ষেত্রে আমরা গুণ করি। তো 0.625 ইন্টু 8 সমান হবে 5। এই যে এখানে আমরা 5 লিখবো। ওকে, এই কিভাবে, আবার যদি আমি 8 দিয়ে গুণ দেই তখন হবে, এটা হবে 8 দ্বিগুণে কত 16, বাকশেষ কিছু নাই,
তারপর আবার যদি আমি 8 দিয়ে ভাগ দেই তখন এখানে হবে 0, এখানে হবে 0, আর এখানে অবশিষ্ট থাকবে যত, এটা হয়ে যাবে এই যে 2। ওকে, এই তো ছিল। এখন আমরা কি লিখবো? এই এটা হচ্ছে কি এম এস বি, এটা হচ্ছে এল এস বি। আমরা যদি এখন সাজাই লিখি যে 133, 133-এর দশমিক মান যেটা, এটা হবে অক্টালে হবে এই যে 205, এটার বেস হবে অক্টাল 8। অর্থাৎ আমরা এখানে পেয়ে গেলাম কত হবে, এখানে 205 হবে। এটার উত্তর কত হবে? 205। এই যে এখানে কত হবে? 200। এটার উত্তর এখানে কত হবে? 205। ওকে, এটা 3 নম্বর গেল। এখন এটা সহজ উত্তর কি? সহজ উত্তরটা আমরা একটু দেখি। এই যে এখানে আমি একটা রাখছিলাম সহজ। এই যে এখানে এই যে পেজটা মনে হয় ডিলেট হয়ে গেছে, আচ্ছা থাক। সহজটা না দেখি, এটা অনেক সহজ আছে এবং মোটামুটি সব থেকে সহজ এবং সব থেকে স্ট্যান্ডার্ড নিয়ম আমি দেখাইছি তোমাদেরকে। ওকে ওকে, তো এখন আমরা পড়বো 4 নম্বরে কি বলা হয়েছে। 4 নম্বরে কি বলা হয়েছে যে এই যে 4 নাম্বার, যে সকল দুই অনুযায়ী আকাশ অপেক্ষা যে অঙ্কটি করে দিল তা সমাধানপূর্বক ব্যাখ্যা করো। তো এটা আমরা সমাধানপূর্বক কি করবো? এখন ব্যাখ্যা করব। তো এই ক্ষেত্রে আমি সবসময় সহজভাবে পড়ানোর চেষ্টা করি। তো আমি আমার একদম সহজভাবেই পড়াবো, একদম সহজভাবে। তো এই যে এইটার এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে কি বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2 এর পরিপূরক পদ্ধতিতে 20 থেকে 42 বিয়োগ করা সম্ভব। নিচে তা দেখানো হলো। এই যে কত ছিল? 20 থেকে, এই যে 20 বিয়োগ কত? 20, 20-এর বেজ হচ্ছে 10, বিয়োগ কত? 42, 42 এটা হচ্ছে 10। তো আমরা জানি যে এই যে 2 এর পরিপূরক পদ্ধতিতে সব সময় শেষে কি করতে হয়? যোগ করতে হয়। তো এখানে বিয়োগ রাখা যাবে না। তো এই লাইনটাকে যদি আমরা ফরম্যাট আকারে লিখি, ওই যে 20 বেস 10, এখানে আমরা লিখতে পারি -42। কারণ এই যে এই প্লাস আর এই মাইনাস, এই প্লাস আর এই মাইনাস, প্লাসে মাইনাসে কি মাইনাস, অর্থাৎ এই লাইন যেই কথা এই লাইন কিন্তু একই কথা। ওকে, তো এই যে গেল এই লাইন যেই কথা, তো আমরা একটা এটাকে সাজিয়ে লিখলাম। নর্মালি আমরা কি করি যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করি, কিন্তু এই জায়গায় বলেই দিছে যে 20 থেকে 42 বিয়োগ করতে হবে। তাই আমরা কিন্তু চাইলে এই যে 42 বিয়োগ 20 এভাবে লিখতে পারবো না। নর্মালি কিন্তু আমরা 2 এর পরিপূরক করি, বড়টা থেকে ছোটটা বিয়োগ করি, তারপর ছোটটার 2 এর পরিপূরক করি। এখানে কিন্তু এই যে 42-এর 2 এর পরিপূরক করতে হবে, কারণ 42 আগে কি আছে? মাইনাস চিহ্ন আছে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা কি করব? এই যেহেতু 42-এর পরিপূরক করব, তাই আমরা কি করব? প্রথমে 42-এর পূর্ণ মান বের করে নিব, তারপর 42-এর পরিপূরক করব। তো প্রথমে কি লিখবো যে এটা এই যে অনেকে কি করো, এই যে 42-কে আবার এই যে 42-কে এইভাবে ভাগ দিয়ে বার করে, এটা এইভাবে বের করার দরকার নাই, ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে বের করে দিবা। কারণ এখানে তোমার 2 এর পরিপূরক পাও কিনা তুমি এটা বলা হয়েছে। তো প্রথমে কি লিখবা যে 42, 42 বেস 10 এর 8 বিট রেজিস্টারে বাইনারি মান, 8 বিট রেজিস্টারে 8 বিট রেজিস্টারে 8 বিট রেজিস্টারে বাইনারি মান, 8 বিট রেজিস্টারে বাইনারি মান। তো 8 বিট রেজিস্টারে বাইনারি মান কিভাবে বের করবা? এই যে ম্যাজিক স্কেলের সাহায্যে বার করবা। প্রথমে কি দিবা? 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 4 দ্বিগুণ করে, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ কত? 16, 16 এর দ্বিগুণ কত? 32। এখন কত যোগ করলে কত হবে? যে আমাদের 42 হবে। ওকে, তো আমরা যদি এই যে 32 আর 8 যোগ করি তখন কত হবে? 32 আর 8 যোগ করলে 40, আর 2 যোগ করি তখন হবে 42। তো কোনটা কোনটা কাজে লাগছে আমার? এই যে 32 কাজে লাগছে তার নিচে 1 দিব, 8 কাজে লাগছে তার নিচে 1 দিব, 2 কাজে লাগছে তার নিচে 1 দিব, আর যেগুলা কাজে লাগে নাই তার নিচে কি দিব আমরা? এই যে 0 দিয়ে দিব। অর্থাৎ 16 এর নিচে 0, 16 এর নিচে 0 দিয়ে দিব, আর 4 এর নিচে 0, 1 এর নিচে 0। অর্থাৎ এটার মান কত হবে? 101010। কত হবে মান? এই যে 101010। তো কয় বিট হইলো এখানে? এখানে হইলো 6 বিট। তো আমাদেরকে অতিরিক্ত আরো কয়টা বিট দিতে হবে? আরো 2টা বিট অতিরিক্ত দিতে হবে, কারণ আমাকে কত বিট করতে হবে? 8 বিট করতে হবে।
এই যে 8 বিট হয়ে গেল। ওকে, 8 বিট হয়ে গেল। তো এখন আমরা কি করব, এখন একের পরিপূরক করব। একের পরিপূরক করার নিয়ম কি? একের পরিপূরক করার নিয়ম হচ্ছে এই যে 0 গুলাকে 1, 1 গুলাকে 0 করা। তো 0 কে আমরা কি করে দিব, এখানে 1 করে দিব। 0 কে কি করে দিব, 0 কে করে দিব 1, কে করে দিব 0, 0 কে করে দিব 1, 1 কে করে দিব 0, 0 কে করে দিব 1, 1 কে করে দিব 0, আবার 0 কে করে দিব 1, আবার 0 কে করে দিব 1। এখানে লিখে এক এর পরিপূরক, এখানে এর পরিপূরক, একের পরিপূরক, একের পরিপূরক। তারপর একের পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করি, 1 যোগ করি, তখন আমরা কি পাবো, 2 এর পরিপূরক পাবো। একের পরিপূরকের সাথে যদি আমরা কত যোগ করি, এই যে add করি, তখন আমরা কি পাবো, 2 এর পরিপূরক পাবো। তো 1 এর সাথে যদি আমরা 1 যোগ করি কত হবে, 1 এর সাথে 1 যোগ করলে হয় 1 0, 1 এর সাথে 1 যোগ করলে হবে 1 0, আমরা লিখি 1, এই 0 এর থাকে 1। তো 1 এর সাথে যদি আমরা আবার 0 যোগ করি, এই যে এই 0 এর সাথে 1 যোগ করলে হবে 1, আর বাকিগুলো বসে যাবে এই যে এই 1, তারপর 0, তারপর 1, তারপর আবার 0, তারপর 1, তারপর 1। অর্থাৎ এই যে সর্বশেষ অঙ্কটা কি 1 আসছে। তো আমরা জানি কোনো সংখ্যার যদি প্রথমে 1 থাকে এটা একটা নেগেটিভ, অর্থাৎ এটা আমরা কত পাইলাম, এই যে -42 এর মান পেয়ে গেলাম, -42 এর মান পেয়ে গেলাম। ওকে, এই যে 42 এর 2 এর পরিপূরকের মান হচ্ছে এই যে এটা, 42 এর 2 এর পরিপূরকের মান হচ্ছে 1 1 1 0 1 0 1 1 0। ওকে, তো এখন আমি কি করবো, ওই যে ফরম্যাটটা রেডি করছিলাম, ফরম্যাট রেডি অনুযায়ী আমি কি পাইলাম, ফরম্যাট রেডি অনুযায়ী আমি এই যে এই সাইটের মানটা পেয়ে গেছি, এই সাইটের মান পেয়ে গেছি। এখন আমার কি দরকার, এই সাইটের মান দরকার। তো তারপর পরবর্তীতে কি করব, যোগ করে দিব। তো এখন আমরা এই অংশটা করব। ওকে, এখন আমরা লিখবো যে 20, এত এতে লিখবো যে 20 কত, এই যে 20 এর 20 এর 8 বিট রেজিস্টারে বাইনারি পান, 8 বিট রেজিস্টারে, 8 বিট রেজিস্টারে, 8 বিট রেজিস্টারে বাইনারি মান, 8 বিট রেজিস্টারে বাইনারি মান। তো 8 বিট রেজিস্টারে বাইনারি মান এখন কত, 20। এখন কত হবে, 20। তো 20 কিভাবে বের করবো আমরা, তো এই যে আগের ফরম্যাটটা যদি দেখি, এখানে 20 কিভাবে বের করবো, আহ, 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 এগুলা এইগুলা মিটাই দেই। তো 20 কত হয়, এই যে 16, এই যে 16 আর 4 যদি যোগ করি আমরা 20 পাই। তো কত আমার কিন্তু এখানে 32 লাগতেছে না, এখানে আমার 32 লাগতেছে। 16 আর 4 যোগ করলে কত পাবো, 20 পাবো। তো এটা কত কাজে লাগছে, 16 আর 4 এর নিচে 1 দিব, বাকিগুলা কত দিয়ে দিব, 0 দিয়ে দিব। তো এখানে কত হয়, এইটার মান হবে 0 0 0। তো এখানে কয় বিট হইলো, এখানে হইলো 5 বিট, এখানে হইলো 5 বিট। তো আমাকে 8 বিট করার জন্য আরো কয়টা শূন্য দিতে হবে, 3টা। 8 বিট করার জন্য আরো 3টা শূন্য দিয়ে দিব এখানে, এই যে 1 2 3। এটাকে আবার 2 এর পরিপূরক করার দরকার নাই। তো আমরা তো এই যে 42 -42 এর মান পেয়ে গেছি। তো এখানে লিখতে পারি আমরা -42 এর 8 বিট রেজিস্টারে বাইনারি মান, এটা করতে পাইতাম এই যে, তো পাইছি এই যে 1 1 1 0 1 1 0, তারপর হচ্ছে 1 0 1 1, আবার হচ্ছে 0। তো এখন আমরা এই সম্পূর্ণটা কি করে দিব, একটা যোগ করে দিব। তো এখানে কি হবে, এখানে যোগ হবে। ওকে, তো যোগ হলে এই যে 0 সাথে যদি আমরা 0 যোগ করি তখন হবে 0, 0 সাথে 1 যোগ করলে হবে 1, 1 এর সাথে 1 যোগ করলে হবে 1, 0 লিখবো, 0 ক্যারি থাকবে 1, 0 এর সাথে 0 আর ক্যারি থাকবে 1। তো 1 এর সাথে 1 যোগ করলে 1, 1 0 লিখবো, 0 ক্যারি থাকবে 1, 0 এর সাথে 0 যোগ করলে 0 আর ক্যারি থাকবে 1। তারপর 0 এর সাথে 1 যোগ করলে 1, তো এটা লিখবো 1, আবার 0 এর সাথে 1 যোগ করলে ওয়াস। তো এটা কয় বিট হয়েছে, 1 2 3 4 5 6 7 8, 8 বিটের হয়েছে। তো এখন যদি আমরা 20 থেকে যদি 42 বিয়োগ করি তখন এটা হবে -22, -22।
আর আমাদের এই যে সর্বশেষ অঙ্ক এখানে কত এসেছে, এই যে 1 এসেছে, অর্থাৎ 1 থাকা মানে সংখ্যাটি কি বোঝায়, নেগেটিভ বোঝায়। 1 থাকা মানে সংখ্যাটি নেগেটিভ বোঝায়, এই যে আর নেগেটিভ মান। এখন আমরা নর্মালি কি করতাম, যদি 2 এর পরিপূরক করতাম, এখানে 1 থাকলে আমরা কি করতাম, তারে আবার কি করতাম, পরিপূরক করতাম। তো এখানে এই জিনিসটা করব না, কারণ এখানে বলা হয়েছে 20 থেকে 42 বিয়োগ করার জন্য। তো এটার মান কি আসবে, নেগেটিভে আসবে, নেগেটিভেই আসবে। ওকে, তো এখানে আমরা এর উত্তরটা একটু সুন্দর করে লিখে দেই। এতএব এতএব এই যে 20 বেস 10 থেকে 20 বেস 10 থেকে এই যে 42 বেস 10 বিয়োগ করলে ফলাফল হবে, বিয়োগ করলে বিয়োগ বিয়োগ করলে বিয়োগ করলে বিয়োগ করলে ফলাফল হবে, ফলাফল ফলাফল হবে ফলাফল হবে কত হবে, এই যে -22 বা আমরা বাইনারি মানটা লিখে দিতে পারি। বাইনারি মান কত, 111 বা 01010 বেস কত, 2, 111011010. So that's it from chapter 3.1, which is a number system. সো পরবর্তী পর্বে আমরা আলোচনা করব ডিজিটাল ডিভাইস নিয়ে। প্রশ্ন 5 যেটা ডিজিটাল ডিভাইস থেকে এসেছিল, যে 3.2 থেকে। তো প্রথমে এখানে একটা দৃশ্যকল্প দেওয়া, একটা দৃশ্যকল্প 1 এবং পরবর্তীতে আরেকটা দৃশ্যকল্প 2 দেওয়া। তো দৃশ্যকল্প 1 এ কি বলা হয়েছে যে a প্লাস b বার ইন্টু বিসি, এই যে ফাংশন দিয়ে a প্লাস b বার ইন্টু সি। ওকে, সমস্যা নাই। আর এখানে আরেকটা দৃশ্যকল্প দেওয়া, এই যে দুইটা ইনপুট, p একটা ইনপুট, q একটা ইনপুট, আর আউটপুট হচ্ছে r। তো এটা আউটপুট হচ্ছে 1, তারপর সবগুলা 0। তো এটা আমরা ব্যাখ্যা করব বা দেখবো কি হয়। ওকে, তো প্রথম প্রশ্ন কি বলা হয়েছে, প্রথম প্রশ্নে বলা হয়েছে যে লজিক গেট কি। এই যে লজিক গেট কি, খুবই জনপ্রিয় একটা প্রশ্ন এবং সুন্দর একটা প্রশ্ন। বুলিয়ান আলজেব্রায় মৌলিক কাজগুলো বাস্তবায়নের জন্য যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট বা বর্তনী ব্যবহার করা হয় তাই লজিক গেট। বুলিয়ান আলজেব্রায় মৌলিক কাজগুলো বাস্তবায়নের জন্য যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট বা বর্তনী ব্যবহার করা হয় তাই হচ্ছে লজিক গেট। 2 নম্বরে বলা হয়েছে বুলিয়ান যুগ ও বাইনারি যুগ এক নয়, ব্যাখ্যা করো। অবশ্যই বুলিয়ান যুগ আর বাইনারি যুগ এক নয়, কারণ আমরা জানি 1+1 বাইনারির ক্ষেত্রে হয় 1 0, ক্যারি থাকে 0, ক্যারি থাকে 1 আর 0 আমরা লিখি। আর বুলিয়ানের ক্ষেত্রে 1+1 কত হয়, 1 হয়। তো এখন দেখি তারা কি বলছে। এই যে বাইনারি যুগের ক্ষেত্রে দুটি বিট যোগ করে যোগফল এবং ক্যারি প্রকাশ করা হয়, অর্থাৎ এই যে 1+1 কত হয়, 1 0 হওয়া, যেখানে যোগফল 0 অর্থাৎ 0 ও ক্যারি 1। কিন্তু বুলিয়ান যুগের ক্ষেত্রে দুটি বিট যোগ করে কেবল একটি বিট প্রকাশ করে। এখানে কয়টি বিট প্রকাশ করা হয় বলছে, দুটি বিট যোগ করে ক্যারি, একটা যোগফল এবং একটা ক্যারি প্রকাশ করা, এখানে একটা বিট প্রকাশ করে। যেমন 1+1 সমান সমান কত হয়, 1 লেখা হয়, কারণ কমপক্ষে একটি মান 1 রয়েছে। তাই বলা যায় বাইনারি 1+1 ও বুলিয়ান 1+1 এক নয়। তো অনেকে এটার আবার কি করো যে বাইনারির যে সত্যক সারণী আছে এটা দিতে পারো চাইলে, আবার তুমি কি করতে পারো, বুলিয়ান আলজেব্রার যে সত্যক সারণী আছে এইটাও দিতে পারো। তো এতটুকু দিলে হবে, আমি আশা করি টিচার তোমাকে 2 মার্ক দিতে বাধ্য। তারপর 3 নম্বরে কি বলা হয়েছে যে দৃশ্যকল্প 1 এর সত্যক সারণী সব থেকে, দ্বিতীয় অধ্যায় থেকে যদি কোনো একদম একবারে সব থেকে সহজ কোনো বিষয় থাকে তাহলে হচ্ছে এই যে সত্যক সারণী। সব থেকে সহজ যদি কোনো জিনিস থেকে থাকে 3.2 এ সব থেকে সহজ হচ্ছে এই যে সত্যক সারণী। সত্যক সারণীর মতো সহজ এর মধ্যে আর কোনো কিছুই নাই। এই যে কি বলছে, এটা সত্যক সারণী করার জন্য। তো আমরা সমাধানে যাই সত্যক সারণীর। এই যে দৃশ্যকল্প দৃশ্যকল্প 1 এর সত্যক সারণী অঙ্কন করা হলো। এই যে এটা হচ্ছে a প্লাস b বার, এই যে a প্লাস b বার, আর তারপর এইটার সাথে ইনটু বিসি টা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তো এখানে আমার মূল চলক কয়টা আমাকে দেখতে হবে, এই যে একটা a হচ্ছে একটা, b হচ্ছে একটা, c হচ্ছে একটা, আর একটা আছে b বার। তো আমার মূল চলক কিন্তু মৌলিক চলক তিনটা, a b c। তো আমরা জানি এটার একটা সূত্র আছে 2n, অর্থাৎ 2 হচ্ছে সূত্রের ফিক্সড, n হচ্ছে চলকের সংখ্যা। তো চলকের সংখ্যা এখানে কয়টা, তিনটা। তো 2 কিউব অর্থাৎ কয়টা, 8টা। তো আমার কলাম কয়টা হবে, এই যে গড় হবে 8টা। এই যে 1 2 3 4 5 6 7 8। আর এখানে আমি লিখবো আমার মৌলিক চলক। প্রথম চলক কত, a, তারপর কত b, তারপর হচ্ছে c, তারপর আমার আছে কি, তারপর এই যে বি বার দিতে পারি আমি। ওকে, বি বার দিয়ে দেই, এটা আমি দিয়ে দেই, এই যে বি বার। তারপর কি আছে, a প্লাস বি বার,
এ প্লাস বি বার, তারপর কি আছে যে এই যে বিসি আছে, এই যে বিসি, তো বিসিটা দিয়ে দেয়, একবারে ভেঙে ভেঙে লিখবা। সত্যক সারণীতে যদি একবারে ভেঙে ভেঙে লেখো হয়তো বা একটু চকটা বড় হবে কিন্তু ভুল হবে না জীবনে। তো সর্বশেষ কি সম্পূর্ণটা লিখবো, সম্পূর্ণটা কি এই যে এ প্লাস বি বার, এ প্লাস বি বারের সাথে বিসি কোন অবস্থায় আছে, এই যে গুণ অবস্থায় আছে। তো আমরা জানি যে এই সত্যক সারণীর নিয়ম হচ্ছে প্রথমে এই যে সর্বশেষ সর্ববামের সর্বডানের যে চলক থাকে, এখানে সর্বডানের চলক হচ্ছে সি, এখানে দিব একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, তারপর হচ্ছে দুইটা জিরো দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, তারপর দিব কয়টা, ওই যে প্রথমে ওয়ান একটা করে দিছি, একটা জিরো একটা 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 জিরো একটা ওয়ান, তারপর দিব কয়টা, দুইটা জিরো দুইটা ওয়ান। এখন এই তিনটা জিরো তিনটা জিরো তিনটা ওয়ান দিব না, এখন দিব চারটা জিরো চারটা ওয়ান। তো চারটা জিরো এক দুই তিন চার, তারপর হচ্ছে চারটা চারটা ওয়ান। এই তো ছিল সত্যক সারণীর এই যে সাজানো, ওকে, চলকগুলোকে সাজানো। এখন আমরা কি করবো, বিবার, তো আমার বি বার, ওকে, বি বার, তো বি বার আমার আছে কোথায়, এই যে এখানে বি আছে জিরো, তো এখানে কি হয়ে যাবে ওয়ান, উল্টাটা হয়ে যাবে, এখানে আছে জিরো এখানে হয়ে যাবে ওয়ান, এখানে আছে ওয়ান এখানে হয়ে যাবে জিরো, এখানে আছে ওয়ান এখানে হয়ে যাবে কত জিরো, এখানে আছে জিরো এখানে হয়ে যাবে ওয়ান, এখানে জিরো এটা হয়ে যাবে ওয়ান, এটা এখানে ছিল ওয়ান, এটা হয়ে যাবে জিরো, এটা হয়ে যাবে জিরো। এ প্লাস বি বার, এই যে আমার এখন কোনটা কোনটা যোগ করতে হবে, যে এ আর এই যে বি বার, এ প্লাস বি বার। তো এখানে কত, এই যে জিরো, জিরোর সাথে যদি আমি এ প্লাস বি বার ওয়ান যোগ করি তো কত হবে, ওয়ান হবে, ওকে। তারপর আবার যদি জিরোর সাথে যদি আমি কি যোগ করি, ওয়ান যোগ করি, আবার কত হবে, ওয়ান হবে। আবার যদি আমি জিরোর সাথে যদি জিরো যোগ করি তো কত হবে, জিরো হবে। আবার যদি আমি কি করি, জিরোর সাথে জিরো যোগ করি, জিরো হবে। এই যে ওয়ানের সাথে যদি আমি ওয়ান যোগ করি কত হবে, এই যে ওয়ানের সাথে যদি আমি ওয়ান যোগ করি তো ওয়ান হবে। আর দেন হচ্ছে ওয়ানের সাথে যদি আবার ওয়ান যোগ করি ওয়ান হবে, ওয়ানের সাথে যদি আবার জিরো যোগ করি ওয়ান হবে, ওয়ানের সাথে যদি আবার জিরো যোগ করি ওয়ান হবে, ওকে। এখন বি সি, এই যে এখন কোনটা, এই যে বিসি, ওকে, বিসি। এখন আমরা কি করব, এই যে বিসি অর্থাৎ এই যে এই এই এখানে হচ্ছে সি আর এখানে হচ্ছে বি, ওকে, বিসি করবো এখন, ওকে, বিসি। তো বি, এই যে বি 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 এখানে জিরো এখানে জিরো, তো জিরো জিরো গুণ করলে কত হয়, জিরো হয়। জিরোর সাথে ওয়ান গুণ করলে কত হয়, জিরো হয়। জিরোর সাথে যাই গুণ করি কত হবে, জিরোই হবে। জিরোর সাথে আবার যদি ওয়ান গুণ করি কি হবে, জিরো হবে। ওয়ানে গুণ করলে ওয়ান হবে। জিরোর সাথে জিরো গুণ করলে এই যে জিরো হবে। জিরোর সাথে যদি ওয়ান গুণ করি কত হবে, জিরো হবে। জিরোর সাথে যদি ওয়ান গুণ করি আবার কত হবে, জিরো হবে। ওয়ানে গুণ করলে কত হবে, ওয়ান হবে, ওকে। অর্থাৎ এটা পাইলাম মাত্র দুইটা ওয়ান, ওকে, দুইটা ওয়ান পাইলাম। এখন সর্বশেষ যেটা হচ্ছে এ প্লাস বি বার ইন্টু বিসি, এ প্লাস বি বার ইন্টু বিসি। তো এ প্লাস বি বার, এই যে আমার এটা আছে এ প্লাস বি বার ইন্টু কি বিসি, অর্থাৎ এই দুইটা গুণ করে দিব। তো ওয়ানের সাথে জিরো গুণ করলে জিরো, ওয়ানের সাথে জিরো গুণ করলে জিরো, জিরোর সাথে জিরো গুণ করলে তো জিরো, জিরোর সাথে ওয়ান গুণ করলে 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 জিরো, ওয়ানে গুণ করলে হয় ওয়ান। ওমা, এটা কোনো কথা? এ তো একটা সত্যক সারণী করলাম কত সুন্দর, কিন্তু ফলাফল পাইলাম সব শেষে কত, এই যে ওয়ান, কত, ওয়ান। তো এই তো ছিল সত্যক সারণী। কি বলছিলাম, সত্যক সারণী সব থেকে ইজি। 3.2 এ যদি সব থেকে সহজ টপিক কোনটা থাকে তাহলে যেই সত্যক সারণী। তো এখন আমরা 4 নম্বর প্রশ্ন দেখি কি বলছে। 4 নম্বর প্রশ্নটা একটু বিশ্লেষণ করতে হবে অবশ্যই। 4 নম্বর প্রশ্ন বলছে যে দৃশ্যকল্প 2 এ নির্দেশিত গেটটি, দৃশ্যকল্প 2 এ নির্দেশিত গেটটি কি? দৃশ্যকল্প 1 এর সমীকরণকে বাস্তবায়ন করা সম্ভব? যুক্তি সহ বিশ্লেষণ করো। এই যে এখানে দৃশ্যকল্প 2 দেওয়া, একটা সত্যক সারণী দেওয়া, এটা থেকে কি আমরা কি করতে পারবো, এই যে ফাংশন দেওয়া, এটা কি বাস্তবায়ন করতে পারবো, এটাই বলা হয়েছে। তো আমাদেরকে বুঝতে হবে এটা কোন গেট, এটা কি এন্ড গেট, অর গেট, নাকি নর গেট, নাকি ন্যান্ড গেট। তো প্রথমে যদি আমরা চিন্তা করি যে প্রথমে আমরা যুগের কথা যদি চিন্তা করি, এই যে জিরো প্লাস জিরো যোগ করলে কত হয়, জিরো হওয়ার কথা, কিন্তু এখানে ওয়ান, তার মানে এটা ওয়ার গেট না। প্রথমে আমরা ওয়ার গেটের কথা চিন্তা করি, ওকে, ওয়ার গেটের কথা চিন্তা করি। তো ওয়ার গেটের ক্ষেত্রে কি হয়, জিরো প্লাস জিরো যোগ করলে কত হয়, জিরো হয়, কিন্তু এখানে আউটপুট কত, ওয়ান, তার মানে ওয়ার গেট না। এখন আমরা কোন গেট চিন্তা করব, এখন যদি আমরা চিন্তা করি এই ওর এর বিপরীত কি, ওর এর বিপরীত নট। তো নট যদি দেই, অর্থাৎ জিরোকে নর গেট কোন সময় হবে, এই যে নর গেট হবে, জিরোকে কি করে দিব, উল্টায় দিই ওয়ান, এটা কিন্তু আবার মিলে, ওকে, ওয়ান, এই যে একটা মিলে, ঠিক আছে।
এখন বাকিগুলা মিলে কিনা দেখি। যেমন নরের ক্ষেত্রে প্রথমে অর করব, এই 0+1, তো 0+1 করলে 0+1 করলে কত হয়? 1 হয়। আর তার যদি উল্টাই দেই অর্থাৎ নর করে দেই তখন এটা হয়ে যাবে 0। এই যে 0 এটাও মিলে, ওকে, এটাও মিলে। এখন আমরা কি করবো, এটা করে দেখি। 0+1 আবার যোগ করলে কত হবে? এই যে কত হবে? 1 হবে। তার বিপরীত কত? 0। এটাও ঠিক আছে। 1 এনে যোগ করলে কত হবে? 1 হবে। তার বিপরীত কত? 0। অর্থাৎ এটা একটা নর গেট। এটা কোন গেট প্রকাশ করে? এই যে দৃশ্যকল্প 2 কোন গেট প্রকাশ করে? নর গেট প্রকাশ করে। আমার মিলে গেছে। যদি নর গেট দিয়ে না মিলতো তখন আমি ন্যান্ড গেট বা এন্ড গেট দ্বারা প্রকাশ করতাম, মানে এইভাবে চেক করতাম। তো এইভাবে চেক করে যাবা, তোমরা চেক করে যে গেট পাইবা এই গেট দ্বারা এটা বাস্তবায়ন করবা। তো এটা কোন গেট নির্দেশ করে? এটা একটা নর গেট নির্দেশ করে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমরা সমাধানে চলে যাব। এই যে সমাধান, এখানে বলা হয়েছে দৃশ্যকল্প 1 প্রদত্ত সমীকরণটি হলো এই যে f ইকুয়াল a প্লাস b বার ইন্টু বিসি। দৃশ্যকল্প 2 এ একটি নর গেটের সত্যক সারণী দেওয়া হয়েছে। নর গেট কিভাবে হয়েছে এটা আশা করি বুঝতে পেরেছো। প্রথমে আমরা অর করছি, অরকে নট করছি, উল্টাই দিছি, তো আমরা কি পাইছি? নর গেট পাইছি। নর গেট দিয়ে দৃশ্যকল্প 1 এর সমীকরণ বাস্তবায়ন সম্ভব। নিচে তা বিশ্লেষণ করে দেখানো হলো। আমরা জানি যে নর গেট অর্থাৎ এখানে কোনো গুণ রাখা যাবে না। এই যে এখানে আছে কি যে ফাংশনটা কি এ প্লাস বি বার ইন্টু হচ্ছে এই যে বিসি। তো এখানে এই যে দেখেন, এই দেখো তোমরা, এই যে এখানে গুণ আছে, তো গুণ কি রাখা যাবে? গুণ রাখা যাবে না। তো গুণ কি করতে হবে? তুলতে হবে। তোলার জন্য আমরা কি করব? এই যে এ প্লাস বি বার ইন্টু বিসি এটা লিখবো। লিখে কয়টা টান দিব? এই যে ডবল বার দিব। ডবল বার দেওয়া যে কথা না দেওয়া কি একই কথা, আমরা জানি কোনো চেঞ্জ হবে না আর কি। ওকে, তো এখন আমরা কি করব? এই যে ভাঙবো। কি ভাঙবো? এই যে প্রথমে আমরা এইটাকে ভাঙবো। ওকে, এই যে নিচে মানে এদিক থেকে আর কি, প্রথমটা এদিক থেকে গেলে প্রথমটা হয়। ওকে, তো আমরা এটা ভাঙবো। এখন এই ডিমর্গান যদি ভাঙাই, তো ডিমর্গান ভাঙাইলে কি হয়? যোগ থাকলে গুণ হয়ে যায়, গুণ থাকলে যোগ হয়ে যায়। ওকে, তো আমরা ভাঙি ডিমর্গানটা। তো আমরা কি করব? এই যে উম, 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 এ প্লাস বি বার তার এই যে এখন এই যে এই জায়গাটায় ভাঙবো। ওকে, এই জায়গাটায় ভাঙলে এটা গুণ ছিল, এটা হয়ে যাবে প্লাস। তো এটা কি হয়ে যাবে? বি বার বিসি, এই যে বিসি হোল বার হয়ে যাবে। আর এই যে এটার উপরে তো বার ছিল, আর সম্পূর্ণটার উপরে কি কি রয়ে গেছে? এই যে এই বারটা তো সম্পূর্ণটা রয়ে গেছে। তো এতটুকু গেল। এখন আবার এই যে বি আর সি আবার কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তো এখন আমরা কি করবো? এই ডিমোর্গানটা ভাঙাবো। ওকে, এই ডিমোর্গানটা ভাঙাবো। তো এটা এখন আমরা ভাঙাই, তাহলে কি হয়? এ প্লাস বি বার তারপর হচ্ছে একটা বার প্লাস, এটা হবে এই যে বি বার প্লাস সি বার, আর সম্পূর্ণটার উপর কি আছে? আবার হোল বার আছে। এই তো শেষ। এখন আমার সব প্লাস হয়ে গেছে। তো সব যেহেতু প্লাস হয়ে গেছে তাহলে তো আমার কোনো সমস্যা নাই, আমার অঙ্ক করতে সুবিধা হবে। তো আমার এখানে কি আছে? এ বি সি তিনটা। এ বি সি কয়টা চলক আছে? আমার তিনটা। তো আমি তিনটা টানবো। প্রথমে কি? এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি। তো প্রথমটা আমি টানি এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে এই যে সি। এ বি সি, তোমরা তো এগুলো স্কেল দিয়ে টানবা, খুব সুন্দর করে টানবা। তো এখানে আমার কি আছে? বি বার আছে, সি বার আছে। তো বি বার আছে, সি বার আছে, আমি এখান থেকে বি বার এবং সি বার বের করে নেই। নর গেট, অবশ্যই কোন গেট ইউজ করতে হবে আমাকে? এই যে নর গেট। তো নর গেট, তোমরা যেহেতু সৃজনশীল প্রশ্ন সমাধান করতে এসেছো, তাই আমি ধরে নিতেছি তোমরা নর গেট সম্পর্কে ধারণা রাখো বা ধারণা আছে। ওকে, তারপর সি বার থেকে একটা বের করি। এই যে এখান থেকে সি বার, ও প্রথমে অর করবো, তারপর নর করবো। ওকে, এখন প্রথমটা কি বলা হয়েছে? এ প্লাস বি বার, অর্থাৎ এ থেকে একটা যাবে। এই যে এ থেকে একটা দিলাম, এ এ থেকে একটা দিলাম, এ প্লাস বি বার, এ প্লাস বি বার, অর্থাৎ এ প্লাস বি বার। তারপর আবার কি আছে? একটা নট আছে। তো প্রথমে আমরা কি করবো? এ প্লাস বি বার। ওকে, এটা এ প্লাস করলাম, তারপর কি করে দিব? নর করে দিব। এটা হয়ে গেছে। এখানে কি পাইছি আমরা? এই যে এ প্লাস বি বার, তারপর হোল বার, এতটুকু পাইলাম। প্লাস বি বার সি বার। এখন বি বার সি বার, এখন বি বারও আছে, সি বারও আছে। মানে কি বি বার তো এই যে এখন আমার কি আছে? এই তিনোটা,
এখন এই যে বি বার সি বার কি হবে, এইটার সাথে কি হবে, এইটার সাথে যোগ হবে, তারপর নট হবে। ওকে, তো আমরা কি করব, এই যে আমার তো আচ্ছা আমি কি করি, সি বারটা একটু নিচে দেই, সি বারটা একটু নিচে দিলে সুন্দর দেখাবে। ওকে, সি বারটা আমি এখান থেকে দিই। ওকে, সি বারটা আমি এখানে দেই। তো সি বার এখানে দিলাম। ওকে, তো এই যে আমার বি বার কিন্তু আছে। ওকে, বি বার আছে, আমি বি বার থেকে কি করব, একটা বের করব। ওকে, এই যে বি বার, এই যে সি বার। এখন আমার কি এটা তো আছে, তো আমি কি করব, সবগুলো যোগ করব। সবগুলো যোগ করার জন্য ওকে, এই যে প্রথমে যোগ করছি। ওকে, এই যে যোগের কাজ শেষ, এই যে যোগের কাজ শেষ, যোগের কাজ শেষ। যখন কি করব, এই যে উপরে কি আছে, একটা নট আছে, তার জন্য আমরা কি দিব, একটা এই যে নট দিয়ে দিব। এই তো শেষ, এই তো শেষ। তো আমার এটা ফাইনাল রেজাল্ট কি হইলো, এটা হইলো যে এই যে এখানে আসছে এ প্লাস বি, এ প্লাস বি বার, তারপরে কি হোল বার, তারপর হচ্ছে প্লাস প্লাস বি বার প্লাস সি বার, তার উপর আবার কি আছে, সম্পূর্ণটার উপরে নট আছে, এই যে এই নট। তো এই তো ছিল ৪ নম্বরের উত্তর, অর্থাৎ এই যে ৩.২ এর ৪ নম্বর যে কি বলা হয়েছিল যে এই যে নিশ্চয়কল্প ২ এর গেট দিয়ে সত্যক সারণী সম্ভব তো বাস্তবায়ন করা দেখালাম। সো দ্যাটস ইট। প্রশ্ন ৬, প্রশ্ন ৬ যেটা HTML এবং ওয়েব ডিজাইন থেকে এসেছে, চ্যাপ্টার 4, চ্যাপ্টার কত, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 4 থেকে এসেছে। তো প্রথমে আমরা যদি দেখি, এটা হচ্ছে একটা দৃশ্যকল্প ১ এবং দৃশ্যকল্প ২। এটা হচ্ছে একটা টেবিল, বুঝে যাইতেছে এই সম্পূর্ণটা হচ্ছে একটা টেবিল। এটা হচ্ছে টেবিলের হেডিং, হেডিং বা ক্যাপশন বলতে পারি আমরা, টেবিল ক্যাপশন, এটা হচ্ছে টেবিল ক্যাপশন। আর এখানে টেবিল দেওয়া আছে, এই যে এখানে ওকে, আমরা যদি একটু ব্রেকডাউন করি টেবিলটা, টেবিলটা অ্যাকচুয়ালি ছিল এরকম, এইরকম ছিল, আর এটা ছিল এরকম। তো আমরা জানি এখানে এই যে আইসিটি লেখাটা কি করছে, আইসিটি লেখাটা এই যে দুইটা রকে একসাথে করছে। তো এখানে কি হবে, এখানে হবে কিন্তু র স্পেন হবে, এখানে হবে র স্পেন কত, র স্পেন 2। আর এই যে এটা এই যে এইচএসসি এক্সাম 2025, এটা দুইটা কলামকে একসাথে করছে, এখানে একটা কলাম, এখানে কলাম। তো এটা কি হবে, কল স্পেন কত হবে, কল স্প্যান হবে 2। তো কল যদি আমরা দুই বা ততোধিক কলাম একসাথে করি তখন আমরা কল স্পেন ইউজ করি, আর যখন আমরা দুই বা ততোধিক রোকে একসাথে করি তখন আমরা র স্পেন ইউজ করি। আর এই যে টেবিল টেকের জন্য অবশ্যই তো টেবিল টেক লাগবে। আর এই যে এটা হচ্ছে এগুলো হচ্ছে টেবিলের ডাটা, এই যে এমসিকিউ সিকিউ এগুলো হচ্ছে টেবিলের ডাটা। আর এখানে আরেকটা বিষয় যদি আমরা নিখুঁতভাবে লক্ষ্য করি, যে এই যে বাই ডিফল্ট এই যে সিকিউটা কিন্তু রাইটে দেওয়া। তো এটার এলাইনে আমরা কি করে দিব, যখন টেবিল লিখবো তখন এলাইন রাইটে করে দিব। আর এমসিকিউ তো লেফটে আছে, বাই ডিফল্ট টেক্সট গুলো লেফটেই থাকে। আবার আইসিটি আবার কি দেখা যাইতেছে, মাঝখানে আছে। তো এটাকে এলাইন সেন্টার করে দিব। ওকে, তো এলাইন। আর এদিকে একটা কি আছে, যে এটা হচ্ছে এই যে জ্যামিতি আকারে কোনো কিছু যদি থাকে তখন বুঝবা এটা হচ্ছে ইউএল। এটা কি ইউএল, জ্যামিতি আকারে কোনো কিছু যদি থাকে, যেমন সার্কেল, তারপর হচ্ছে স্কোয়ার, তারপর হচ্ছে এই যে এইরকম কোনো কিছু থাকে, এটা হচ্ছে ইউএল। তো এটা হচ্ছে একটা ইউএল। এই ইউএল এর ভিতর কি আছে, আবার ওএল আছে। ওএল কেমনে বুঝবা, কারণ এগুলো অর্ডার মেনটেন করে, এই যে ৪ তারপর ৫। ওএল এর মধ্যে আবার এটা কত থেকে শুরু হয়েছে, ৪ থেকে শুরু হয়েছে। তো এটার আমরা কি একটা অ্যাট্রিবিউট আছে, স্টার্ট কত থেকে শুরু হয়, ৪ থেকে শুরু হোক। আর এটা কি নুমান সংখ্যা, এটা টাইপও চেঞ্জ করে দিতে হবে। তো এগুলা থিওরি আলোচনা, এগুলা অবশ্যই আমরা আগে প্র্যাকটিক্যাল দেখবো, তারপর লিখবো। কারণ প্র্যাকটিক্যাল দেখলে যদি কোথায় ভুল হইতেছে আমরা বিষয়টা ধরতে পারবো। তো প্রথম প্রশ্ন কি বলছে আমরা যদি একটু দেখি। প্রশ্ন ১, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কি? তো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে একটা হচ্ছে ফুল স্ট্যাক ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। ওকে, আর একটা তো ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট কিভাবে হয়, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, একটা হচ্ছে এই যে ব্যাক এন্ড ব্যাকএন্ড ব্যাকএন্ড ডেভেলপমেন্ট। তো যারা ফ্রন্ট এন্ড পারে এবং ব্যাক এন্ডও পারে তাদেরকে বলা হয় ফুল স্ট্যাক ডেভেলপার। ফ্রন্ট এন্ড প্লাস ব্যাক এন্ড মিলে কি হবে, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। ফ্রন্ট এন্ডের কাজ কি, এই যে ওয়েবসাইটের ইউআই বা ওয়েবসাইটের যে লুকস মানে সৌন্দর্য যেগুলো আমরা দেখতে পাই, এগুলো হচ্ছে ফ্রন্ট এন্ডের কাজ। আর ব্যাক এন্ড হচ্ছে ভিতরের যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সপার্ট হতে হয়। যেমন আছে কি আছে, জাভাস্ক্রিপ্ট আছে, তারপর পাইথন আছে। এগুলো হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট হতে হবে ব্যাকএন্ডের জন্য। আর ফ্রন্ট এন্ড মোটামুটি ইজি। ফ্রন্ট এন্ডটা হচ্ছে এই যে এইচটিএমএল, তোমরা কিন্তু একটা শিখে ফেলছো, এইচটিএমএল, সিএসএস, তারপর এই যে জাভাস্ক্রিপ্ট,
জাভাস্ক্রিপ্ট যদিও ব্যাকএন্ড এবং ফ্রন্ট এন্ড দুইটার জন্য ইউজ করা হয়। তো তোমরা কিন্তু একটা শিখে ফেলেছো, চাইলে এই সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট শুরু করে তোমরা ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে পারো। তো এখন আমরা দেখি এটা কি বলা হয়েছে। এই যে প্রশ্ন 1, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট হলো কোনো ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের দৃশ্যমান অংশ তৈরি করার কাজ, যা ব্যবহারকারী সরাসরি দেখতে ও ব্যবহার করতে পারে। যেগুলো আমরা ওয়েবসাইটে ভিজিট করে যেগুলো দেখতে পাই, এগুলো সব কি ফ্রন্ট এন্ডের কাজ। তো এগুলো ব্যবহার করা হয় কিভাবে? এই যে এইচটিএমএল সিএসএস তো ম্যান্ডেটরি লাগে, আর সাথে লেগে ফাংশনালিটির জন্য জেএস লাগে, আর ব্যাকএন্ডের জন্য তার বললাম একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে। তো 2 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এই যে ট্যাগ ও অ্যাট্রিবিউট উদাহরণ সহ ব্যাখ্যা করো। ট্যাগ ও অ্যাট্রিবিউট উদাহরণ সহ ব্যাখ্যা করো। আমরা জানি ট্যাগ এই যে এটার ভিতরে লেখা হয়, আবার ক্লোজিং করার ক্ষেত্রে এইটা, অর্থাৎ লেফট অ্যাঙ্গেল, তারপর হচ্ছে রাইট অ্যাঙ্গেল, তারপর ক্লোজিং, এইরকম দিতে হয়। তো এখানে কি বলছে? ট্যাগ এই যে ওপেনিং, তারপর এই যে ওকে এবং এর মধ্যে লেখা একটি কিওয়ার্ডকে একত্রে ট্যাগ বলা হয়। অর্থাৎ এই যে আমরা যে এটা কি বলা হয়? লেফট অ্যাঙ্গেল অথবা রাইট অ্যাঙ্গেল এবং লেফট এর মাঝে যা কিছু লেখা হয় তাকে কি বলা হয়? ট্যাগ বলা হয়। আর অবশ্যই কি এই কিওয়ার্ড হতে হবে, যে কোনো কিছু দিলে হবে না। এইচটিএমএল এর যে কিওয়ার্ড, এখন যদি আমার নাম দিয়ে এরকম দিয়ে দেই রাজীব দিয়ে যদি আবার ট্যাগ বানিয়ে ফেলি, এটা কিন্তু কাজ করবে না, কারণ এটা নির্দিষ্ট কিওয়ার্ড না। অবশ্যই কি হতে হবে? নির্দিষ্ট একটা কিওয়ার্ড হতে হবে। ওয়েব ব্রাউজারে এইচটিএমএল ট্যাগ এর লেখা প্রদর্শন করে। এই যে রাজীব লেখা হয়তোবা শো করবে, কিন্তু এটা ভ্যালিড না, ইনভ্যালিড। একটি ট্যাগে শুরু ট্যাগ, তথ্য বা ধারণকৃত অংশ ও শেষ ট্যাগ, এই 3টি অংশ থাকে। অর্থাৎ এই যে এই একটা অংশ আর মাঝে কি থাকে? একটা টেক্সট বা কন্টেন্ট থাকে। ওকে, 3টা অংশ থাকে একটা ট্যাগের থাকে। যেমন এই যে H1 হ্যালো ওয়ার্ল্ড, তো H1 হচ্ছে একটা, H1 ক্লোজিং হচ্ছে আরেকটা, আর এটা হচ্ছে কন্টেন্ট, তো 3টা। শুরু ট্যাগ, এখানে H1 হলো শুরু ট্যাগ, হ্যালো ওয়ার্ল্ড হলো তথ্য বা ধারণকৃত অংশ, এবং H1 হলো শেষ ট্যাগ। তো ট্যাগের 3টা অংশ থাকে, বা ট্যাগ 3টা অংশ নিয়ে গঠিত হয়। ওকে, তারপর কি বলছে? যে অ্যাট্রিবিউট হচ্ছে ওই যে এইচটিএমএল এর কোন ট্যাগকে অতিরিক্ত তথ্য প্রদান করে। ওকে, শক্তিশালী করার জন্য এইচটিএমএল কে শক্তিশালী করার জন্য আমরা কি ইউজ করি? অ্যাট্রিবিউট ইউজ করি। তো এইচটিএমএল এ যে এলিমেন্ট গুলো রয়েছে তাতে অতিরিক্ত তথ্য প্রকাশ করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে অ্যাট্রিবিউট বলে। অ্যাট্রিবিউট ট্যাগের নির্দেশককে সুনির্দিষ্ট ভাবে নির্ধারণ করে। যেমন আইএমজি একটা ট্যাগ, কিন্তু এসআরসি হচ্ছে একটা অ্যাট্রিবিউট, আর ভ্যালু হচ্ছে এইটা। এই যে ওয়েট হচ্ছে একটা অ্যাট্রিবিউট, তো তার ভ্যালু হচ্ছে 100। হাইট একটা অ্যাট্রিবিউট, তার ভ্যালু হচ্ছে 100। এখানে আইএমজি হলো ট্যাগ, এসআরসি হচ্ছে অ্যাট্রিবিউট যার দ্বারা ছবির সোর্স বা উৎস নির্ধারণ করে, এবং ওয়েট এবং হাইট অ্যাট্রিবিউট দ্বারা ছবির প্রস্থ এবং উচ্চতা নির্ধারণ করে বা নির্ধারণ করা হয়েছে। তো এই যে অ্যাট্রিবিউট লেখা হয় অবশ্যই কি ওপেনিং ট্যাগের ভিতরে। ওপেনিং ট্যাগের ভিতরে আমরা অ্যাট্রিবিউট গুলো লিখবো, ক্লোজিং ট্যাগের ভিতরে না। ওকে, তো এটা ছিল 2 নম্বর উত্তর। এবং 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? উদ্দীপকের দৃশ্যকল্প 1 এর নেই ব্রাউজারে ফলাফল পেতে এইচটিএমএল কোড লিখো। উদ্দীপকে এই যে আমি এইখানে তো অনেক লেখা হিজিবিজি করে ফেলেছি। ওকে, এই যে দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 1 এর নেই, দৃশ্যকল্প কি বলছে? দৃশ্যকল্প 1 এ নেই ব্রাউজারে ফলাফল পেতে এইচটিএমএল কোড লিখো। এইচটিএমএল কোড লেখার জন্য বলছে। ওকে, তো আমরা আগেই তো বলছি এইখানে হবে এইটা হচ্ছে রো স্পেন 2 হবে, এখানে হবে কল স্পেন 2, আর এগুলা তো হচ্ছে টিআর এখানে র কয়টা নিব? ওকে, এখানে র নিব একটা, তারপর টিডি হচ্ছে 2টা, এখানে র হচ্ছে আরেকটা, এখানে একটা রো, আর এখানে এইটার জন্য আরেকটা রো, 2টা রো নিব। এখানে টিডি হচ্ছে 2টা, আর টিডি হচ্ছে 2টা। তো আমরা কি করি? এখন আমরা স্ক্রিনে প্রথমে আমরা কি দেখব? প্র্যাকটিক্যাল দেখব। প্র্যাকটিক্যাল দেখার পর আমরা কি করব? কোডটা এখানে খাতায় লিখে ফেলবো। ওকে, তো প্রথমে আমি কি করব? একটা ব্রাউজার ওপেন করব, যে কোনো একটা ব্রাউজার। আমি মজিলা ফায়ারফক্স ওপেন করতেছি। ওকে, তো আমি এখানে লিখবো, কি লিখবো? যে রান এইচটিএমএল ইন অনলাইন, এইচটিএমএল ইন অনলাইন। ওকে, লিখলাম, ইন্টার প্রেস করলাম, তারপরে যে প্রোগ্রামিং আসছে এটাই লিখি। আমি বেশিরভাগ আমি এটাই ফলো করি। তো প্রথমে আমরা কি লিখবো? এই যে আমার সিএসএস দরকার নাই, জাভাস্ক্রিপ্টের দরকার নাই, এগুলা কি করে ফেলবো? কেটে ফেলবো। তারপরে এই যে হিজিবিজি এগুলো আমার দরকার নাই। ওকে, তো এগুলো আমি কি দিলাম? কেটে দিলাম। কেটে দিয়ে আমি ফাইলটাকে ক্লিন করতেছি। ফাইলটা কি করতেছি? ক্লিন করতেছি। ওকে, তারপর হচ্ছে এখানে এগুলো আমার দরকার নেই, আমার টাইটেল থাকুক।
টাইটেল থাকুক, এই যে মিটাগুলো আমার দরকার নাই। ওকে, টাইটেল আমরা চেঞ্জ করে দিব একটু পরেই। তো এগুলো আমার দরকার নাই, এগুলা কি করব, এই যে ক্রস করে দিই। এখন আমি টাইটেলটা চেঞ্জ করে দিই। টাইটেলটা কি করে দিব, চেঞ্জ করে দিয়ে দিব এই যে HTML প্র্যাকটিস দিয়ে দিই। HTML প্র্যাকটিস, HTML প্র্যাকটিস। তো প্রথমে আমরা কি দিব, টেবিল ট্যাগের জন্য অবশ্যই আমরা কি দিব, এই যে টেবিল ট্যাগ দিব, TABLE, টেবিল ট্যাগ দিব। তো TABLE টেবিল। তো ক্লোজিং, তারপর টেবিলটা কি করব, এই যে ক্লোজিং টেবিল করব। ওকে, খাতা লেখার সময় তো আমরা সর্বশেষে এটা ক্লোজিং করব। তারপর আমরা কি নিব, এই যে টেবিলের একটা ক্যাপশন ছিল, এখানে ক্যাপশন, যে ক্যাপশন ছিল, ক্লোজিং ক্যাপশন। ক্যাপশনটা কি ছিল জানি, আমরা একটু দেখে নেই। ওকে, ক্যাপশন ছিল এ স্যাম্পল টেবল, এ স্যাম্পল। ক্যাপশন ছিল যে এ এ স্যাম্পল টেবল, এটা ছিল। তো তার পরবর্তীতে আমরা কি নিব, এই যে টেবিলটা যদি খেয়াল করি, এই যে র নিব, টিআর নিব, টিআর এর ভিতর কি দিব, টিডি দিব। ওকে, টিআর, একটা টিআর নেই, যদিও দুইটা টিআর লাগবে। টিআর, তারপর হচ্ছে ক্লোজিং টিআর। তো এই টিআর এর ভিতরে টিডি কয়টা নিব, টিডি নিব দুইটা, একটা হচ্ছে আইসিটির জন্য। তো টি টিডি টিডি, এই যে ক্লোজিং টিডি, আরেকটা টিডি নেই, টিডি, আরেকটা ক্লোজিং টিডি। ওকে, তো প্রথম টিডিতে কি লিখবো, প্রথম টিডিতে লিখবো যে কি আইসিটি, আর দ্বিতীয় টিডিতে লিখবো এইচএসসি এক্সাম 2025। প্রথম টিডিতে লিখবো আইসিটি, প্রথম টিডিতে কি লিখবো হচ্ছে আইসিটি। দ্বিতীয় টিডিতে কি লিখবো, এইচএসসি এক্সাম, এইচএসসি 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 এক্সাম, 2025। ওকে, এইচএসসি এক্সাম 2025। তো তারপর আরেকটা টিআর নিব, দ্বিতীয় টিআরে কি, এই যে দ্বিতীয় টিআরে হচ্ছে এই যে এমসিকিউ আর সিকিউ। ওকে, এমসিকিউ আর সিকিউ, এই যে দ্বিতীয় টিআর নিলাম, ক্লোজিং টিআর। তারপর হচ্ছে কি দিব এখন, এই যে টিডি দুইটা নিব, আবার টিডি, একটা টিডি ক্লোজিং টিডি, তারপর হচ্ছে টিডি, তারপর হচ্ছে আবার ক্লোজিং টিডি। তো একটা হচ্ছে এমসিকিউ, একটা হচ্ছে কিসের জন্য, এমসিকিউর জন্য, একটা হচ্ছে এই যে এমসিকিউ, আর একটা হচ্ছে সিকিউ, একটা হচ্ছে সিকিউ। এই যে আমার বেসিক একটা টেবিল ক্রিয়েট করা শেষ। কিন্তু এখন আমার যে কিছু রয়েছে কি, এই যে রো স্পেন রয়েছে, কল স্পেন রয়েছে, আর টেবিল যে লিখছি, টেবিলের কিছু একটা বোঝা যাইতেছে না, যেটা টেবিল। তো বোঝার জন্য আমরা কি করব, যে টেবিলের ভিতর কি লিখবো, একটা অ্যাট্রিবিউট দিব। অ্যাট্রিবিউট কি, বর্ডার দিব আমরা 1। বর্ডার কত দিব, বর্ডার দিব 1। এই যে টেবিল বুঝে যেতেছে। তারপর সেল স্পেসিং বলে দিব, এই যে স্পেস নাও তুমি, সেল স্পেসিং কত নাও তুমি, বানান ভুল করা যাবে না, সেল স্পেসিং কত দিতে হবে, এই যে আমরা বলে দিব সেল স্পেসিং 0। এই যে এখন কিন্তু একটা টেবিল বুঝে যেতেছে। কিন্তু আমরা এখন কি ইউজ করবো, র স্পেন ইউজ করবো এবং কল স্পেন ইউজ করবো। তো র স্পেন এবং কল স্পেন কোন জায়গায়, একটা হচ্ছে আইসিটি তে র স্পেন, এবং এইচএসসি এক্সাম 2025 কল স্পেন। আইসিটিতে কি, র স্পেন কত, আইসিটিতে র স্পেন কত দিব, 2 দিব। আইসিটিতে র স্পেন কত দিব, র স্পেন দিব কত, এই যে 2। এখানে সিঙ্গেল কোটেশন দিলেও কাজ করবে, আবার ডাবল কোটেশন দিলেও কাজ করবে। রো 1 হয় না, আর ও ডব্লিউ, র স্পেন 2। এই যে এইচএসসি আইসিটি কিন্তু এখন হয়ে গেছে আমাদের টেবিলের মতো হয়ে গেছে আইসিটি। ওকে, টেবিলের মতো হয়ে, এখানের মতো হয়ে গেছে। ওকে, তারপর এখন আমরা কি দিব, এইচএসসি এক্সাম 2025, এটা আমরা কি দিব, এই যে কল স্পেন 2। এখানে কি দিব, কল স্পেন 2। এইচএসসি এখানে দিব কল স্পেন, কল এসপিএন, কল স্পেন দিব 2। ওকে, এই যে হয়ে গেছে। ওকে, এই যে এইচএসসি এক্সাম এখন কি করছে, দুইটা কলামে নিছে। এখন বলছিলাম যে এই যে সিকিউটা কি ছিল, সিকিউ এলাইন কি ছিল, লেফটে ছিল। তো সিকিউ কোথায়, এই যে সিকিউ এলাইন, সিকিউ যাব গিয়ে ওপেনিং থেকে একটা অ্যাট্রিবিউট দিব, ALIGN, এলাইন দিয়ে কি দিব, তাকে বলে দিব তুমি রাইটে চলে যাও। এই যে সিকিউ কি চলে গেছে, রাইটে চলে গেছে। তো প্র্যাকটিক্যালি দেখার মজা এটা। যদি আমি কোনো ভুল করতাম তাহলে এখানে কিন্তু টেবিলটা সঠিকভাবে শো করতো না। ওকে, তো এটা ছিল প্র্যাকটিক্যাল। এখন আমরা কি করব, এই কোডটা কি করব, কপি করে কি করব, এই খাতায় লিখে ফেলবো, বা তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো। এই যে এখানে আউটপুট, আর এখানে কত সুন্দর কোড। তো আমি এটাকে কন্ট্রোল C, তারপর আমি এখানে আমার এখানে এই
আমার এখানে আমি কি করে দিব, এই যে পেস্ট করে দিব। কই, এই যে 3 নম্বরে আমি এখানে কি করব, এই যে পেস্ট করে দিব। ওকে, এই যে পেস্ট করে দিলাম, তারপর একটু বড় করে দেই। ওকে, এই তো ছিল যে আমাদের এই 3 নং প্রশ্ন, যেটা টেবিল বলা হয়েছে, যে HTML এর আউটপুট। ওকে, তো 4 নম্বরে কি বলা হয়েছে, 4 নম্বরে বলা হয়েছে এই যে 4 নম্বর, উদ্দীপকের দৃশ্যকল্প 2 এর HTML কোড লেখো। আচ্ছা, 2 এর HTML কোড লেখার জন্য বলছে, এটা তো একটা UL HTML কোড লেখো, যেখানে ফ্রুটসে ক্লিক করলে, ওকে, ফ্রুটস কিন্তু লিংক আকার দেওয়া, ফ্রুটসে ক্লিক করলে www.fruitbox.com ওয়েবসাইটটি নতুন ট্যাবে, এই যে এখানে একটা নতুন ট্যাবে ওপেন হবে, নতুন একটি ট্যাবে খুলবে। আচ্ছা, তো আমরা এখন এটা কি করব, এইটার কোড করব। তো প্রথমে আমরা কি করব, প্র্যাকটিক্যাল করব। ওকে, প্র্যাকটিক্যাল করব, তারপর আমরা কি করব, এইটার খাতায় লিখে দিব। তো প্রথমে আবার আমি আমি যেহেতু এখানে আসি, এই যে এখানে আসি, তো আমি কি করি, এখানে লিখে ফেলি। ওকে, এখানে এগুলো আমি কি করব, এখন কেটে দিব। ওকে, আমি এখন এগুলা কেটে দিব। টেবিল, আগে তো টেবিল প্র্যাকটিস করছি, তো এখন আমরা কি প্র্যাকটিস করব, HTML প্র্যাকটিসই থাক, টাইটেল ঠিক থাক। এখন আমরা প্রথমে কি দিব, টেবিলটা একটু ভালো করে আবার লক্ষ্য করি। প্রথমে হচ্ছে ইউএল এর ভিতরে ভেজিটেবলস আর একটা হচ্ছে ফ্রুটস। ওকে, আমরা নেই। প্রথমে কি কি লিখবো, যে ইউএল, তারপর হচ্ছে এই যে ক্লোজিং ইউএল। ওকে, ক্লোজিং ইউএল। তো তারপর আমরা কি দিব, ইউএল এর ভিতর কি থাকে, ইউএল এর ভিতর কি থাকে, এলআই থাকে, ইউএল এর ভিতর কি থাকে, এলআই থাকে। তো এলআই লিস্ট আইটেম, লিস্টের এল, আইটেমের আই, লিস্ট আইটেম কি, প্রথমটা কি, ভেজিটেবলস, ভেজিটেবলস, TABLBLES, ভেজিটেবলস। ওকে, তারপর ক্লোজিং এলআই। ওকে, ভেজিটেবলস দিলাম, তারপর হচ্ছে এলআই। তো এলআই, তারপর কি ছিল, ফ্রুটস, FRUITS, ফ্রুটস। তো ফ্রুটসটা আবার কি ছিল, যে লিঙ্কের মধ্যে ছিল। ফ্রুটসটা যদি আমরা খেয়াল করি, এই যে ফ্রুটস কিন্তু একটা, ফ্রুটসের নিচে একটা আন্ডারলাইন আছে, মানে এটা আন্ডারলাইন বলতে এটা ইউ যে আন্ডারলাইন, এটা না, এটা লিঙ্কের কারণে এই আন্ডারলাইনটা আসছে। তো আমরা এখানে কি দিয়ে দিব, একটা, এটাকে এ এর ভিতর দিয়ে দিব, এটাকে কি এর ভিতর দিয়ে দিব, এ, অর্থাৎ লিঙ্কের ভিতর দিয়ে দিব। তো লিঙ্কের ভিতর দেওয়ার জন্য, লিঙ্ক তৈরি করে কিভাবে আমরা জানি, এ, এ দিয়ে কি দিয়ে আমরা, এই যে এইচরেফ দিয়ে এখানে আমরা কি বলে দেই, এই যে লিঙ্কটা বলে দেই এটার ভিতরে। তো এখানে লিঙ্ক কি বলছে, যে www.fruitbox.com, www.fruitbox.com। তো আমরা এখানে বলে দিব www.fruitbox.com। ওকে, তারপর আবার আরেকটা বলছে কি, যে নতুন উইন্ডোতে ওপেন হবে। তো নতুন উইন্ডোর জন্য আমরা কি দিব, একটা অ্যাট্রিবিউট আছে, টার্গেট নামের একটা অ্যাট্রিবিউট আছে। তো টার্গেটের টার্গেটের ভ্যালু হবে আন্ডারস্কোর দিয়ে BLANK, ব্লাঙ্ক, আন্ডারস্কোর দিয়ে কি হবে, ব্লাঙ্ক। তো এই তো ছিল, এতটুকু হচ্ছে এ। তারপর এটা কি করে দিব, এটা করে দিব কি, ক্লোজ করে দিব এ। এই তো হয়ে গেছে। তো এ কিন্তু আমাদের লিঙ্ক করা শেষ। ওকে, লিঙ্ক করা শেষ। এই যে লিঙ্ক করার কারণে, এই যে আউটপুটে দেখতে পাইতেছো আন্ডারস্কোর চলে আসছে, আর এটা হাইলাইট আকারে দেখাইতেছে, অর্থাৎ গাঢ় আকারে দেখাইতেছে একটু। এখন আমরা কি করব, যে আরেকটা কাহিনী রয়েছে, যে এই ফ্রুটসের আন্ডারে, এই যে ফ্রুটসের আন্ডারে কি ছিল, ফ্রুটসের আন্ডারে ছিল রাইপ আর ড্রাইড। ওকে, রাইপ আর ড্রাইড। তো আমরা ফ্রুটসের আন্ডারে যেহেতু, তাই আমরা কি করব না, এই যে এলআইটা কিন্তু ক্লোজের আগে, এলআই কিন্তু আমি ক্লোজ করি নাই। এলআই কিন্তু এই যে এখানে এখানে কি করছি, এই ভেজিটেবলস এর এলআই এখানে ক্লোজ করে দিছি, কিন্তু এই যে এই এলআই কিন্তু ক্লোজ করি নাই। তো ক্লোজ না করার কারণ হচ্ছে, আমি এখানে কি দিব, এটার ভিতরে এখন ওএল দিব। কি দিব, ওএল 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 দিয়ে, ওএল এর ভিতর কি থাকে, এলআই থাকে। ওএলটা ক্লোজ করে দেই, ওএলটা ক্লোজ করে দেই। তো ওয়েলের ভিতরে কি থাকে, লিস্ট আইটেম থাকে। তো এখানে আবার কি দিব, এই যে LI দিয়ে কি দিব, প্রথমটা কি ছিল, রাইপ, রাইপ, তারপর ক্লোজিং LI। তো দ্বিতীয়টা কি ছিল, DRID, ড্রাইড। তো এটা হচ্ছে ক্লোজিং LI। এই যে আউটপুট। এখন আমার কিন্তু, তো আমি এখন কি করে দিব, এই যে ELIটা ক্লোজ করে দিব, এই যে ELIটা এখানে ক্লোজ করে দিব। তো ক্লোজিং LI, এই তো শেষ।
এখন আমার কিন্তু টেবিল শেষ। ওকে, টেবিল মানে ইউএল যে এটা বলছে এটা কিন্তু শেষ, কিন্তু আমার এই নিখুঁত দুইটা কাজ বাকি রয়ে গেছে। এই যে এখানে কিন্তু এটা বৃত্ত কিন্তু ফিল আপ করা নাই, এটা ফিল আপ করা নাই। আর এটা শুরু হয়েছে কোথাতে, এই যে এখানে কিন্তু রোমান সংখ্যা 4 এবং 5, কিন্তু আমার এখানে আসছে কি, আউটপুটে আসছে 1 2 1 2। তো এটা আমি এখানে প্রথমে আমি কি করব, এই যে ভেজিটেবল আর ফ্রুটস, এটা যে সার্কেল আসছে এই এটা চেঞ্জ করে দিব। এটা যে বৃত্ত আসছে ঠিক আছে, কিন্তু এটা ফিল আপ করা বৃত্ত, এটা বৃত্তটা কি থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে। তো আমি ইউএল এ গিয়ে এটা টাইপ চেঞ্জ করে দিব। টাইপ বলবো কি, টাইপ তুমি হয়ে যাও সার্কেল, CIRCLE সার্কেল। এই যে হয়ে গেছে, সার্কেল হয়ে গেছে। তো সার্কেল বানান ভুল করলে আবার হবে না। আবার ওয়েল এ গিয়ে আমি টাইপ, ওয়েল এরও টাইপ চেঞ্জ করে দিব। OL টাইপ প্রথমে লিখবো টাইপ, টাইপ লিখে তারপর কই বলে দিব, টাইপ তুমি ছোট হাতের আই দিব, তাহলে রোমান সংখ্যা বুঝবে। এই যে 1 2 আসছে, কিন্তু তুমি শুরু হও কত থেকে, 4 থেকে। স্টার্ট, স্টার্ট হও কত থেকে, তুমি 4 থেকে শুরু হও। এই যে 4 5 চলে আসছে। এখন সবকিছু তো আমার করা হইলো। এখন কিন্তু সম্পূর্ণ শেষ। কিন্তু তারা বলছে কি, এই যে সেম আউটপুট আসছে আমার দৃশ্যকল্প 2 এর মতো। কিন্তু এখানে কি বলছে, ওয়েবসাইটটি নতুন একটা ট্যাবে খুলবে। নতুন একটা ট্যাবে খুলে কিনা আমি আগে এটা কন্ট্রোল এ দিয়ে কপি করে নেই, কন্ট্রোল সি কপি করে নিছি। কারণ হচ্ছে এখন আমি এই যে ফ্রুটস এ ক্লিক করবো, এই যে ফ্রুটস, ফ্রুটস এ দেখো আমি যদি কার্সর নেই, আমার কিন্তু এই যে লিঙ্ক, এই যে হাত হয়ে যেতেছে, কারণ এটা লিঙ্ক হয়ে গেছে। তো আমি যদি ক্লিক করি দেখি নতুন একটা উইন্ডোতে ওপেন হয় কিনা। এই যে নিতেছি, এই যে কার্সর কিন্তু এখন এখানে। আমি এই যে কার্সর আস্তে 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 নিলাম। এই যে এখন লিঙ্ক হয়ে গেলে এখন একটা ক্লিক করব। এই যে দেখো নতুন ট্যাবে ওপেন হয়েছে, নতুন ট্যাবে ওপেন হয়েছে। কিন্তু যেহেতু এটা কোনো একটা পেজ না, এটা কোনো একটা ওয়েবসাইট না, তাই এটা কি হইতেছে, এরকম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। যদি কোনো ওয়েবসাইট হইতো তাহলে ওয়েবসাইটে নিয়ে যেত। ওকে, তো আমরা সাকসেসফুলি রান করতে পারছি HTML কোড। কনগ্রাচুলেশন ইউ অ্যান্ড আমাকে একটা কনগ্রাচুলেশন জানানো উচিত। তো এখন আমরা কি করব, এই কোডটা আমরা এখানে খাতায় লিখে ফেলবো। ওকে, সো খাতায় লিখে ফেলবো। এই যে এখানে, এখানে বলা হয়েছে কি যে, এই যে প্রশ্ন, এই যে বলা হয়েছে উদ্দীপকের দৃশ্যকল্প 2 এর HTML কোড নিম্নরূপ। সেখানে ফ্রুটস এ ক্লিক করলে www.fruitbox.com ওয়েবসাইটটি নতুন ট্যাবে ওপেন হবে। অবশ্যই ওপেন হবে, আমরা তো প্র্যাকটিক্যালি দেখলাম। ওকে, তো কন্ট্রোল কি করে দিব, কন্ট্রোল বি করে দিব। এই তো হয়ে গেছে। ওকে, এই তো হয়ে গেছে আমাদের HTML এর সলিউশন সম্পূর্ণ। তো আমরা প্র্যাকটিক্যালি ভালোই কোড লিখছি। ওকে, তো দ্যাটস ইট ফ্রম মাই পার্ট। প্রশ্ন 7, যেটা পঞ্চম অধ্যায় অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে সি আসে তোমাদের সিলেবাসে, এটা থেকে এসেছিল। তো এখন আমরা এটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা উদ্দীপক পড়ব, তারপর উদ্দীপক অনুযায়ী আনসার দেওয়ার চেষ্টা করব। ওকে, তো প্রথমে উদ্দীপকে কি বলা হয়েছে, 1950 থেকে 1980 সাল পর্যন্ত জন্মগ্রহণকারীদের গ্রুপ এ। ওকে, তারপর 1981 থেকে 2000 সাল পর্যন্ত জন্মগ্রহণকারীদের গ্রুপ বি, এবং 2001 থেকে 2025 পর্যন্ত সালে জন্মগ্রহণকারীদের গ্রুপ সি। তো গ্রুপ এ এর মধ্যে পড়বে আমার দাদা, গ্রুপ বির মধ্যে পড়বে আমার বাবাও পড়বে, গ্রুপ এর মধ্যে পড়বে আমার দাদা, তো গ্রুপ বি এর মধ্যে পড়বে আমি নিজে এবং আমার বাবা, আর গ্রুপ 3 এর মধ্যে মনে হয় তোমরা যারা পরীক্ষার্থী আছো তারা পড়তে পারো। তো কমেন্ট করে জানিও তোমাদের গ্রুপ কোনটা, অবশ্যই আমরা এগুলো সব প্র্যাকটিক্যালি দেখবো। ওকে, তো প্রথম প্রশ্ন কি বলা হয়েছে, নিম্নস্তর ভাষা কি? নিম্নস্তর ভাষা হচ্ছে মেশিন ভাষা বা কম্পিউটারের যে বাইনারি ভাষা 0 এবং 1, এটাকে বলা হয় নিম্নস্তর ভাষা। তোমরা দেখি এখানে কি বলা হয়েছে, 0 0 আর 1 দিয়ে গঠিত কম্পিউটার মেশিনের নিজস্ব ভাষাকে মেশিন ভাষা বা নিম্নস্তরের ভাষা বলা হয়। ওকে, তারপর হচ্ছে আইসিটি চলকটি বৈধ কিনা ব্যাখ্যা করো। এই যে আন্ডারস্কোর আইসিটি, এটি চলকটা কি বৈশিষ্ট্য নয়, কারণ হচ্ছে বৈধ নয়। কারণ চলক লেখার কিছু নির্দিষ্ট নিয়ম কানুন আছে, এগুলো মেনে আমাদেরকে কি করতে হবে, চলক লিখতে হবে। যে কোনো ভাবে চলক লিখলেই হবে না। এই যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু নিয়ম কানুন থাকে, এগুলো মেনে কি চলক ডিক্লেয়ার করতে হবে। তো কি বলছে এখানে, প্রোগ্রামিং ভাষায় চলকের নামকরণের ক্ষেত্রে কিছু নিয়ম আছে, যে 6টা না 7টা নিয়ম আছে, এগুলো একবারে মুখস্থ করবা, কারণ 2 মার্কে এগুলো প্রায় আসে। এই নিয়মগুলোর মধ্যে একটি হলো চলকের প্রথম অক্ষরটি অবশ্যই বর্ণ, অর্থাৎ এ থেকে ছোট হাতের এ থেকে জেড এবং বড় হাতের এ থেকে জেড, অর্থাৎ লেটার হতে হবে। আন্ডারস্কোর আইসিটি এর ক্ষেত্রে প্রথম অক্ষরে আন্ডারস্কোর ব্যবহার করা হয়েছে, যা নিয়ম বহির্ভূত, তাই আন্ডারস্কোর আইসিটি চলক বৈধ নয়। আবার আন্ডারস্কোর আইসিটি, আবার যদি আমরা সংখ্যা দিয়ে আইসিটি দেই,
তাও এটা ভুল হবে, কারণ সংখ্যা থাকতে পারবে না, শুরুতে সংখ্যা থাকতে পারবে না, যে স্পেশাল কিওয়ার্ড থাকতে পারবে না, বা কোনো কিওয়ার্ড থাকতে পারবে না, বা স্পেশাল ক্যারেক্টার থাকতে পারবে না। এই যে আন্ডার স্কোর হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার, তাই এই চলকটি কি বৈধ নয়। ওকে, এখন আমরা 3 নম্বর দেখি যে জন্ম সাল অনুযায়ী গ্রুপ নির্ধারণ করতে উদ্দীপকের উপরের উদ্দীপকের অনুযায়ী একটি ফ্লো চার্ট অঙ্কন করা, যে ফ্লো চার্ট অঙ্কন করো। ওকে, ফ্লো চার্ট, ফ্লো চার্টের বাংলা হচ্ছে প্রবাহ চিত্র। তোমাদেরকে অনেক সময় যদি প্রবাহ চিত্র বলে, তাহলে তোমরা বলো মা প্রবাহ চিত্র কি, প্রবাহ চিত্র তো পারি না, আরে গাদা, আরে বেক্ষল, এই ফ্লো চার্ট যেই কথা, প্রবাহ চিত্র কি একই কথা। তো এখন আমরা কি আঁকবো, প্রবাহ চিত্র বা ফ্লো চার্ট আঁকবো। তো আমরা এটার চলে, প্রথমে কি বলছে, 1950 থেকে 1980 গ্রুপে, তারপর 1981 থেকে 2000 পর্যন্ত জন্মগ্রহণকারী গ্রুপ বি, এবং তারপর থেকে 2001 থেকে 2025 পর্যন্ত গ্রুপ সি তে। ওকে, তো আমরা কি করবো, এটার প্রবাহ চিত্র এখন অঙ্কন করব। এই যে এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে, যে আর একটু জুম করি কারণ এটা একটু বড় হবে। তো এই যে 3 নাম্বার, জন্মসাল অনুযায়ী গ্রুপ নির্ধারণ করতে উপরের উদ্দীপক অনুযায়ী একটি ফ্লোচার্ট আঁকা হলো। তো ফ্লোচার্ট আঁকার জন্য প্রথমে আমরা কি করি একটা, এই যে একটা ডিম্বাকার চিহ্ন, এই যে এটাতে কি দিই আমরা, স্টার্ট, এটাতে কি দেই, স্টার্ট দেই। তারপর একটা কি নিব, ইউজার থেকে একটা ইনপুট নিব, ইউজার থেকে কি ইনপুট নিব, এন নামের একটা ইনপুট নিব। ওকে, ইউজার থেকে এন নামের একটা ইনপুট নিব, ইনপুট এন, ইনপুট ইনপুট এন। তারপর আমরা কি করব, এই যে চেক করব। ওকে, চেক করব যে এখন ইনপুট যেই নাম্বারটা নিলাম, এটা কি, দুইটা শর্ত এখানে বলা হয়েছে। এই যে দুইটা শর্ত, তো প্রথম শর্তে কি বলা হয়েছে যে 1900 কত থেকে জানি ছিল এটা, 1950 থেকে 1981 মনে হয়, 1950 থেকে 1950 থেকে 1980, আবার 1981 হলে আবার অন্য গ্রুপে চলে যাবে। তো এইভাবে আমাদেরকে এটা প্রজেক্টটা লিখতে হবে। তো এখানে কি হতে হবে, এনটা কি হতে হবে, এন এর মান এই যে এন বা ইয়ার যাই দিই, আমরা ইয়ার দিলে সব থেকে ভালো হইতো, হচ্ছে এটাকে আমরা ইয়ার দিয়ে দিই। ওকে, ইয়ার দিয়ে দিই, যেহেতু 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 ইয়ার চেক করব, সাল, তো আমরা কি ওয়াই দিয়ে দিই, এখানে কি দিয়ে দিই, ইয়ারের ওয়াই দিয়ে দিই। তো ওয়াইটা কি হতে হবে, 1900, ওয়াই এর মান কি হতে হবে, ওয়াই এর মান বড় হতে হবে অথবা সমান হতে হবে কার, 1950-এর এন্ড কি হতে হবে, অবশ্যই ওয়াইটা কি হতে হবে, এই ছোট হতে হবে। কত থেকে ছোট হতে হবে, ওয়াইটা ছোট অথবা সমান হতে হবে কার, যে 1980। যদি এটা ইয়েস হয়, ইয়েস হলে যাবে এদিকে, নো হলে যাবে এদিকে। এইদিকে হচ্ছে নো, আর এদিকে কি ইয়েস। যদি ইয়েস হয়, যদি ইয়েস হয়, তখন আমরা এটাকে কি করব, এই যে এদিকে আনবো, এনে কি করব, প্রিন্ট করব। ওকে, এই যে এখানে প্রিন্ট, যদি এস হয় তো প্রিন্ট করব কি, গ্রুপ এ, প্রিন্ট করব কি, প্রিন্ট করব কি, গ্রুপ এ, প্রিন্ট করব কি, প্রিন্ট করব গ্রুপ এ, প্রিন্ট করব গ্রুপ এ, প্রিন্ট করব হচ্ছে গ্রুপ এ। এখানে কি প্রিন্ট করব, GROUP, গ্রুপ এ। ওকে, গ্রুপ এ। এখন যদি নো হয় তখন কি করব, নো হলে এদিকে যাবে। ওকে, নো হলে এদিকে যাবে, এদিকে গিয়ে, ওকে, নো হলে এদিকে যাবে, গিয়ে আবার কি করবে, আবার চেক করবে। ওকে, আবার চেক করবে, নো হলে এদিকে গিয়ে আবার চেক করবে কি চেক করবে, এখন দ্বিতীয় গ্রুপে কি ছিল, যে ও এর মান এই যে ইয়ারটা কত হতে হবে, এই যে 1900 কত থেকে, 1981 সমান বা বড়, কিন্তু ও এর মান এন্ড এন্ড ও এর মান কি হতে হবে, ছোট অথবা সমান হতে হবে কার, এই যে দ্বিতীয়টা মান ছিল এই যে 2000, কত ছিল, এই যে 2000। তো এটা যদি ইয়েস হয়, এটা যদি ইয়েস হয়, তখন কোথায় যাবে, এইদিকে, আর নো হলে যাবে আবার এইদিকে, নো হলে এদিকে যাবে, ইয়েস হলে এদিকে আসবে। যদি ইয়েস হয় তো আমরা প্রিন্ট করাবো কি, গ্রুপ, প্রিন্ট করাবো কি, গ্রুপ
বি প্রিন্ট করাবো কি, এখানে প্রিন্ট করাবো হচ্ছে গ্রুপ বি। এখানে কি প্রিন্ট করাইবো, GROUP গ্রুপ, গ্রুপ বি। ওকে, গ্রুপ বি। আর যদি নো হয় তখন কি করব, নো হলে এদিকে আবার চেক করাবো। ওকে, নো হলে আবার চেক করব, আবার চেক করব, নো হলে আবার কি করব, আবার চেক করব, নো হলে আবার চেক করব, এদিকে চেক করে, চেক করে এখন চেক করব 3 নাম্বার। 3 নাম্বার কি ছিল, 3 নাম্বারে ছিল 3 নাম্বার ছিল 2001 থেকে 2025। তো ওয়ের মানটা কি, তো কি হতে হবে, ওয়ের মান 2001, 2001 এর সমান 2000, 2000, 2001, 2001 এর সমান বা বড়। এন্ড এন্ড অবশ্যই কত হতে হবে ওয়ের মানটা, ওয়ের মান 2000, 2025-এর সমান বা 25 থেকে কত হতে হবে, ছোট হতে হবে। দুইটা শর্ত দিয়ে দিছি। তো এটা যদি নো হয়, নো হয়, যদি নো হয়, নো হলে এখন আবার যাবে এদিকে, যদি নো হয় এদিকে, আর যদি ইয়েস হয় এদিকে, ইয়েস দেই নাই, এখানে ইয়েস, এখানেও কি দিতে হবে, ইয়েস। ইয়েস হলে এদিকে আসো, এদিকে আসলে এখন আমরা প্রিন্ট করব গ্রুপ সি। প্রিন্ট করব কি, গ্রুপ সি। প্রিন্ট করব হচ্ছে এই যে, এদিকে আসলে আমরা কি প্রিন্ট করাবো, প্রিন্ট করাবো হচ্ছে গ্রুপ সি। এদিকে আমরা কি প্রিন্ট করাবো, গ্রুপ সি, গ্রুপ সি। আর যদি নো হয় তখন আমরা কি প্রিন্ট করাইবো, এখানে প্রিন্ট করাইবো ইনভ্যালিড গ্রুপ। ওকে, ইনভ্যালিড, ইনভ্যালিড গ্রুপ, ইনভ্যালিড, ইনভ্যালিড, GROUP, ইনভ্যালিড গ্রুপ। এখন সবগুলোকে কি করব, একসাথে কানেক্ট করব। ওকে, সবগুলোকে একসাথে কি করতে হবে, কানেক্ট করতে হবে। তো সবগুলোকে একসাথে কানেক্ট করার জন্য এই যে এখান থেকে একটা দিলাম, এখান থেকে একটা দিলাম, তারপর এই যে এখানে, তারপর এই যে এখানে। এখন কি করব, এটা কিন্তু একবারে বৃত্ত, এটা একুরেট বৃত্ত হতে হবে, আমার একুরেট বৃত্ত হয় না। তোমরা কিন্তু একুরেট বৃত্ত আকারে দিবা, একুরেট বৃত্ত আকারে দিবা। তারপর এখানে কি দিবা, এখানে আরেকটা, আরেকটা তীর চিহ্ন দিবা, দিয়ে এখানে আবার এই যে এই ডিম্বাকার যে এটা দিয়ে দিবা। এখানে কি স্টার্ট, এখানে কি স্টপ। এটা কিন্তু একদম সার্কেল হবে, এটা একদম সার্কেল হবে, এটা এটা কি হবে, একদম সার্কেল হবে। ওকে, এটা কিন্তু একদম সার্কেল হবে। ওকে, তো আমার সার্কেল কি করিয়ে দিবা, আচ্ছা আমি সার্কেল করিয়ে দিই তাহলে। সার্কেল, তো এখানে সার্কেল কিভাবে আঁকায়, এই যে মনে করো এটা সার্কেল, তো এই যে এটা এটা এখানে লাগবে, এইটা লাগাইবা এখানে, এটা লাগাইবা এইখানে, তারপর এই যে এটা হচ্ছে ডিম্বাকার। ওকে, হচ্ছে স্টপ। তো এগুলো তো আমি নিচে নিচে দিয়ে দিব আমার ডেসক্রিপশন বক্সে, তোমরা সবগুলা পেয়ে যাবা, নো চিন্তা। তো এই তো ছিল এই যে ফ্লো চার্ট। ওকে, এই তো ছিল ফ্লো চার্ট। প্রথমে আমরা একটা ইয়ার নিছি, তারপর ইয়ারগুলো চেক করছি। এখন 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, 4 নম্বর প্রশ্ন দেখে কি বলা হয়েছে, 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে উদ্দীপক অনুযায়ী সি ভাষায় প্রোগ্রাম লিখো। এই যে আমরা এই উদ্দীপক অনুযায়ী কি লিখবো, এখন সি ভাষায় প্রোগ্রাম লিখবো। তো আমরা কি করবো, প্রথমে প্র্যাকটিক্যাল দেখবো, প্র্যাকটিক্যাল দেখার পর তারপর এই কোডটা কি করব, এখানে পেস্ট করবো। ওকে, প্র্যাকটিক্যাল দেখি। তো প্র্যাকটিক্যাল দেখার জন্য আমরা প্রথমে একটা ব্রাউজারে যাব, গিয়ে লিখবো যে রান সি ইন অনলাইন। ওকে, রান সি ইন অনলাইন। আমরা কি লিখবো, যে আমি মজিলা ফায়ারফক্স ওপেন করছি। ওকে, মজিলা ফায়ারফক্স ওপেন করছি। ওকে, তো এখানে কি লিখবো, যে রান সি ইন অনলাইন। ওকে, রান সি ইন অনলাইন, রান সি ইন অনলাইন, রান সি ইন অনলাইন। ওকে, তারপর ইন্টার দিলাম, তারপরে যে প্রোগ্রামিজ আসবে, এই যে এইটাতে প্রথম যে programming.com এই ওয়েবসাইটে ঢুকলাম। এটা হচ্ছে HTML এর একটা বয়লার প্লেট আমরা বলতে পারি, বা একটা বডিটা দেওয়া আছে এখানে। এখানে আমরা বডি লেখার প্রয়োজন নাই, তোমরা যখন খাতায় তুলবা তখন কিন্তু সব লিখতে হবে। আমার হয়তো বা এখানে দেওয়া, তাই আমি লিখতেছি না। তো প্রথমে আমরা কি নিব, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ইন্ট নামে একটা ভেরিয়েবল ইয়ার। ওকে, ইয়ার। ওকে, ইয়ার দিলাম। তারপর হচ্ছে একটা আউটপুট দেখাবো, প্রিন্টএফ। আউটপুটে কি দেখাবো, যে ইন্টার ইন্টার ইয়ার, ইন্টার 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 ইয়োর ইয়ার। ওকে, ইউজারকে একটা দেখাইলাম আউটপুট। তারপর ইউজারকে দিব, ইউজার কাছ থেকে কি নিব, এই যে ইয়ারটা নিব। তো নেওয়ার জন্য, ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা কি ইউজ করি, স্ক্যান এফ ইউজ করি। স্ক্যান এফ ইউজ করে %d, তারপর এই যে লোকেশনটা আমরা কি বলে দেই, ইয়ার। ওকে, এটা হচ্ছে অ্যাড্রেসটা বলে দিলাম। এখন আমরা কি করব, চেক করব কি, ইফ দিয়ে, ইফ
ইফ কি হয়, প্রথমটা কি ছিল যে 1950 থেকে 1980। তো ইয়ার, ইয়ার কি হয় যদি যদি কি হয় বড় হয়, কত থেকে 1950 বড়, 1950-এর বড়, অথবা কি সমান হয় 1950 থেকে বড়। এন্ড আমরা কি চেক করবো এখন, এন্ড এর দিয়ে, এন্ড এন্ড আরেকটা কি শর্ত ছিল, দুইটা শর্ত ছিল। আরেকটা শর্ত ছিল 1980 সমান বা 80 থেকে ছোট। ইয়ার কি হতে হবে, ইয়ার ইয়ার কি হতে হবে এখন, ছোট হতে হবে, ছোট অথবা সমান কত থেকে, ছোট অথবা সমান হচ্ছে 1980 থেকে। ওকে, তারপর আমরা এই যে ঢুকবো, ঢুকে এখানে কি প্রিন্ট করব, প্রিন্ট এফ হচ্ছে প্রিন্ট এফ হচ্ছে GRO ইউপি গ্রুপ, প্রিন্ট এফ হচ্ছে গ্রুপ হচ্ছে এ। ওকে, তো প্রিন্ট এফ গ্রুপ এ শেষ। এখন কি করবো, এখানে যেহেতু ডবল চেক করছি, তখন আমরা এখানে আরেকটা ব্রেকেট দিয়ে দিব সবগুলাকে একটা বুঝাইবার জন্য এই যে একটা ব্রেকেট দিয়ে দিলাম। তারপরে এখানে আমরা কি করব, এটাকে কপি করি, কপি করে এখানে পেস্ট করি, পেস্ট পেস্ট। তো এখানে আমরা কি করব এখন, ইলসিফ ইফ ইফ তারপর কি ইলসিফ ইউজ করবো। যদি এটা না হয় তখন কি, দ্বিতীয়টা ছিল 1981 থেকে 1900 কত, 1981 থেকে কত ছিল, 1981 থেকে 1990, 1981 থেকে সরি 2000, 1981 থেকে কত ছিল 2000, 1981 থেকে 2000। এটার মানে বুঝায় যে ইয়ারটা কি কি হতে হবে, 1981 সমান বা বড় হতে হবে, এবং অবশ্যই কি 2000 থেকে ছোট বা 2000 সমান হতে হবে। তাহলে প্রিন্ট করবে কি, গ্রুপ বি। তাহলে প্রিন্ট করবে কি, গ্রুপ বি। আর দেন আরেকটা আবার ইউজ করবো ইলসিফ, ইলসিফ ইউজ করে এই সালটা কি, এটা ছিল 2001, 2001 এর সমান বা 2001 থেকে বড়, 2001 এর সমান বা 2001 থেকে বড়, কিন্তু অবশ্যই 2025-এর ছোট বা 2025-এর সমান, 2025-এর সমান। তাহলে এখানে গ্রুপ প্রিন্ট করাবো কি, প্রিন্ট গ্রুপ হচ্ছে সি। আর যদি কোনো কিছু না হয়, তো বাই ডিফল্ট কি কাজ করবে, ইলস বাই ডিফল্ট হিসাবে কাজ করবে যে আমরা প্রিন্ট এফ করাবো, প্রিন্ট এফ ইনভ্যালিড 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 গ্রুপ অথবা ইনভ্যালিড ইয়ার, ইনভ্যালিড গ্রুপ, জিআরও ইউপি গ্রুপ, ইনভ্যালিড গ্রুপ। অবশ্যই সবগুলো সেমিকোলন দিবা, সেমিকোলন। এখন আমরা যদি কোনো কিছু ভুল না করি, তাহলে তো প্রোগ্রামটা সাকসেসফুলি রান করবে। তো রান বাটনে ক্লিক করি, বিসমিল্লাহ করে, এই যে রান বাটনে ক্লিক করলাম, রান 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 ক্লিক করলাম। কোনো কিছু ভুল করছি, কি ভুল করছি, প্রিন্ট এফ গ্রুপ এ, এখানে কি ভুল করছি, পি 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 কি বড় হাতে দিয়ে দিছি মনে হয়, তো ছোট হাতে দিয়ে দিকি, এই যে প্রিন্ট, ইয়েস ছোট হাতের হবে সবগুলা, প্রিন্ট ছোট হাতের হবে। এখানে কপি করার কারণে তিনটাই ভুল হয়েছে, তার মানে এই যে ছোট হাতের পি। এখন আবার রান করে দেখি ভুল করছি কিনা, এই যে হ্যাঁ, এখন কোনো ভুল করি নাই। তো প্রথমে আমরা কত, 1950 থেকে 1980, তো 1970 দিয়ে দেখি, 1971 দেই, চেতনা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা। তো 1971 দিলাম, ইন্টার করি গ্রুপে, তার মানে প্রথমটা হয়েছে। আবার আবার রান করি, গ্রুপ বি তে কি 1981 থেকে কত 2000, এখানে 2000 হবে, 200 দিয়ে রেখে দিছি। তো এই যে প্র্যাকটিক্যাল করার কারণে কি কিন্তু এগুলা ভুল হইলে সাথে সাথে আমরা কি করতে পারি, চোখের সামনেই দেখতে পারি। তো এখানে হবে 2000, তো আবার রান করি। তো এখন আমি দিব 2000, আমি ইয়ার দিয়ে দিই, 2000 দিয়ে দিই, কি হয়, 2000 দিয়ে ইন্টার প্রেস করলাম, ইন্টার প্রেস করলাম, আবার রান করি। 2000 দেওয়ার পর হইল না কেন, এই যে মনে হয় কোনো কারণে হ্যাং নিতেছে, এই যে লোড নিতেছে হয়তো পারো। তো আমরা একটা যেহেতু হয়েছে, আশা করি আর ভুল হবে না। তাও দেখি এটা কি, এত এত লোড নিতেছে কেন। আচ্ছা, আমরা এই যে কোডটা কপি করি, কন্ট্রোল A, কন্ট্রোল C, ও লোড নেওক। তো আমরা কি করব, আমাদের এখানে কোডটা লিখে দিব, এই যে কোডটা এখানে কি করে দিব, এই যে লিখে দিব। ওকে, কন্ট্রোল B, এই তো শেষ। ওকে, এই তো হয়ে গেল 7 নম্বর কোয়েকশনের সম্পূর্ণ সমাধান। তো এখান থেকে ওকে, ওখানে লোড নিতেছে, এখনো লোড নিতেছে। ওকে, তোমরা বাকিগুলো চেক করে নিও। ওকে, সো আমি তো একটা চেক করে দেখলাম, তোমরা বাকিগুলা চেক করে দেখবা। ওকে, সো এই তো ছিল প্রশ্ন 7-এর সমাধান। প্রশ্ন 8 পঞ্চম অধ্যায় থেকে এসেছিল, যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি প্রোগ্রামিং। তো প্রথম উদ্দীপকে কি দিছে যে 100 স্কোয়ার প্লাস 90 স্কোয়ার প্লাস 80 স্কোয়ার ডট 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 এন স্কোয়ার, অর্থাৎ এটা একটা সিরিজ বা দ্বারা, এটা আমরা জানি, এটা হচ্ছে একটা সিরিজ বা দ্বারা। তো প্রথম প্রশ্ন কি, ফাংশন কি। তো ফাংশন হচ্ছে বড় বড় কোড
বা বড় বড় প্রোগ্রাম আমরা ছোট ছোট অংশে বিভক্ত করে যখন আমরা লিখি তখন তাকে ফাংশন বলা হয়। ফাংশন হচ্ছে কোড লেখার একটা সুন্দর ওয়ে। ওকে, সুন্দরভাবে কোড লেখার জন্য আমরা ফাংশন ইউজ করি, বা ভেঙে ভেঙে কোড লেখার জন্য আমরা ফাংশন ইউজ করি। তো এখানে কি বলছে যে বড় কোনো প্রোগ্রামকে ছোট ছোট অংশে ভাগ করার পদ্ধতিকে ফাংশন বলে। একদম সিম্পল আনসার। বড় কোনো প্রোগ্রামকে ছোট ছোট অংশে ভাগ করার পদ্ধতিকে ফাংশন বলে। 2 নাম্বার, সি প্রোগ্রামে কখন রিটার্ন জিরো দেওয়া। তো রিটার্ন জিরো মানে হচ্ছে জিরো ইরর। রিটার্ন জিরো মানে জিরো ইরর। জিরো ইরর অর্থাৎ প্রোগ্রাম রান সাকসেসফুলি রান সাকসেসফুলি প্রোগ্রাম। তো এই যে রিটার্ন জিরো অর্থাৎ জিরো তো একটা ইন্টিজার ভ্যালু। তো রিটার্ন জিরো দ্বারা আরেকটা বোঝায় হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে। তো এখানে কি লেখা আছে দেখি। সি ল্যাঙ্গুয়েজে লেখা সব প্রোগ্রাম রান করলে কোডের ভিতরে মেইন ফাংশন থেকে প্রোগ্রামটি চলা শুরু হয়। মেইন ফাংশন যদি ওভাবে ডিক্লেয়ার করা হয় ইট মেইন, তাহলে কম্পাইলার ধরে নেয় যে ফাংশনটি যখন এক্সিকিউশন শেষ হবে তখন সে একটি ইন্টিজার রিটার্ন করবে। তাই ফাংশনের শেষে কোনো একটি ইন্টিজার রিটার্ন করতে হবে। প্রচলিত নিয়মে তাই সি ভাষায় রিটার্ন জিরো ব্যবহার করা হয়। প্রোগ্রামটি সঠিকভাবে, এই যে এই কথাটা হচ্ছে ইম্পর্টেন্ট, প্রোগ্রামটি সঠিকভাবে কোন সমস্যা ছাড়াই চলেছে সেটা বোঝানোর জন্য এই যে রিটার্ন জিরো ব্যবহার করা হয়। রিটার্ন জিরো হচ্ছে এই যে আধুনিক বা সবথেকে প্রচলিত নিয়ম, যেটা একটা আধুনিক ফর্মে আমরা রিটার্ন জিরো দিয়ে লিখি। তো এটাই ছিল রিটার্ন জিরো কেন লেখা হয়েছে প্রোগ্রামিং এর অন্যতম কারণ। 3 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, উদ্দীপকের ধারাটির সমষ্টি নির্ণয়ের জন্য অ্যালগরিদম নির্ণয় করো বা অ্যালগরিদম তৈরি করো। অ্যালগরিদম হচ্ছে কি কোনো সমস্যা সমাধানের ধাপে ধাপে কোনো পদ্ধতি আর কি। এই ধাপে ধাপে যখন আমরা কোনো সমস্যা সমাধান করি তখন তাকে বলা হয় কি অ্যালগরিদম। ওকে, তো এখন আমরা এটা কি করব, অ্যালগরিদম করব। ওকে, তো চলো তাহলে এটা অ্যালগরিদমটা লেখা শুরু করি। ওকে, তো এখানে আমরা দেখতে পাইতেছি যে এটার শুরু হয়েছিল 100 থেকে, তো ক্রমান্বয়ে কি কমতেছে 100, তারপর 90, আর এই যে স্কোয়ারটা কিন্তু ফিক্সড। এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, স্কোয়ার কিন্তু ফিক্সড এখানে। ওকে, স্কোয়ার হচ্ছে এখানে ফিক্সড। ওকে, তো কিন্তু ধাপে ধাপে কমতেছে কত করে, এই যে এখান থেকে এখানে যাইতে 10 কমছে, এখান থেকে এখানে যাইতে 10 কমছে, এখান থেকে, তো ক্রমান্বয়ে কমতে 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 এটা কিন্তু এন স্কোয়ার যেটা এটা কিন্তু কম ভ্যালু হবে। অর্থাৎ নিশ্চিত এটা 70 থেকে বা 80 থেকে ছোট হবে। 70 হতে পারে, আবার কি হতে পারে 60 এরকম হতে পারে। ওকে, তো এখন আমরা কি করবো, এটার অ্যালগরিদম করবো। ওকে, প্রথমে আমরা কি অ্যালগরিদম এখানে তো লিখে দিব, অ্যালগরিদম তৈরি করা হলো। ওকে, অ্যালগরিদম তৈরি করা হলো, এরকম লিখে দিয়ে প্রথমে কি দিব, এই যে স্টেপ ওয়ান, স্টেপ 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 ওয়ানে আমরা কি লিখি, এই যে শুরু অর্থাৎ স্টার্ট। যেহেতু প্রোগ্রামিং আমরা করি ইংরেজিতে, তাই ইংরেজিতে লেখাটাই বেস্ট। ওকে, বাংলাতে লেখার কোনো মানে হয় না আমি যেটা মনে করি, বাট তোমরা চাইলে বাংলাতে লিখতে পারো। বাট বাংলা থেকে ইংরেজিটা দেখতে অনেক কিউট এবং সুইট। তো স্টেপ টুতে কি করব আমরা, এই যে এন একটা ভেরিয়েবল নিব কার কাছ থেকে, এই যে ইউজারের কাছ থেকে। তো কি নিব, ইনপুট এন, INPUT, ইনপুট এন। ওকে, তারপর হচ্ছে স্টেপ 4, স্টেপ 3। স্টেপ 3 তে কি করব আমরা, এই যে যেহেতু সমষ্টির জন্য আমরা কি এস সমান সমান কি দিব, সমষ্টি হলে সবসময় আমরা এস সমান সমান 0 দেই, এবং আই কত থেকে শুরু হয়েছে, আই সমান সমান 100, এই দুইটা ভেরিয়েবল নিয়ে নিলাম। তারপর স্টেপ 4 এ হচ্ছে আসল খেলা। স্টপ স্টেপ 4, স্টেপ 4 এ হচ্ছে ইফ যদি, ইফ যদি কি কি হয়, যে আয়ের ভ্যালুটা কি হয়, বড় হয় এন থেকে বড় হয়, তখন দুইটা কাহিনী ঘটবে। ওইটা কাহিনী ঘটবে যদি ইয়েস হয়, যদি ইয়েস হয়, ইয়েস হয়, ইয়েস হলে হবে কি, ইয়েস হলে হবে গো টু স্টেপ 5, গো টু স্টেপ গো টু স্টেপ 5। আর যদি নো হয় তখন আমরা কি লিখবো, নো হলে গো টু স্টেপ 6, গো টু গো টু স্টেপ গো টু স্টেপ 6। এখন 5 আর 6 এ তো আমরা লিখি নাই, এখন আমরা লিখবো 5 এ কি ঘটবে আর 6 এ কি ঘটবে। ওকে, তো 5 এ আমরা লিখবো কি, এই যে স্টেপ স্টেপ 5, স্টেপ 5 এ আমরা লিখবো কি, যে এই যে স্টেপ 5 এ দুইটা কাহিনী ঘটবে। একটা হচ্ছে ভ্যালু, এস এর ভ্যালু, এস তো সামেশন, এস এর ভ্যালু যোগ করবে। তো যোগ করে কি করবে, এই যে স্কোয়ারটার যোগ করবে, আই। এটার দ্বারা আমরা জানি যে এটা দ্বারা গুণ বোঝায় বা পাওয়ার বোঝানোর ক্ষেত্রে আমরা দুইটা ইউজ করি, আই। তো এই যে কোথায় রাখবে যোগ করে, এই যে এইটা যোগ করে এসে রাখবে। আর একটা করবে কি, এটা কত করে কমতেছে,
এই যে 10 করে কমতেছে, তো আই এর ভ্যালুটা কি হবে? আই এর ভ্যালু করবে কি, আই থেকে 10 কি করবে, বিয়োগ করবে, কারণ কমানোর জিনিসটা কি হচ্ছে, কমতেছে। এই যে এই প্রসেসটা কিন্তু বারবার হইতে থাকবে যতক্ষণ পর্যন্ত এটা ইয়েস হবে, ততক্ষণ পর্যন্ত। ওকে, এই প্রসেসটা কিন্তু বারবার চলতে থাকবে। তো স্টেপ 6 এ গিয়ে আমরা কি করব? স্টেপ 6 স্টেপ 6 স্টেপ স্টেপ 6 এ গিয়ে আমরা কি করব? স্টেপ 6 এ গিয়ে আমরা কি করব, যে প্রিন্ট এস, এই যে যোগফলটা আমরা কি করে দিব? প্রিন্ট এস করে দিব। আর সর্বশেষ যেটা, এটা হচ্ছে স্টেপ স্টেপ 7। যেহেতু স্টার্ট করছিলাম, তা প্রতিটার কি থাকবে? স্টার্ট থাকলে স্টপ বা ইন্ড থাকবে। তো স্টপও দিতে পারি আমরা, অথবা ইন্ডও দিতে পারি, দুইটা থেকে একটা দিলেই হয়ে যাবে। এইটাই ছিল যে উদ্দীপকের যে সিরিজ বা ধারাটি ছিল, তার অ্যালগোরিদম। মোটামুটি ইজি আছে। তো এই যে চাইলে স্ক্রিনশট নিতে পারো, বা আমি তো আর ডিসক্রিপশন বক্সে সবগুলোর উত্তর দিয়ে দিব, তোমরা দেখে নিও। তারপর 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ডু হোয়াইল। ওকে, এখানে আমাদের বলে দিছি রেস্ট্রিকশন, ডু এবং হোয়াইল, অর্থাৎ এই লুপটাই ব্যবহার করে করতে হবে। আমরা জানি যে লুপ 3 প্রকার, একটা হচ্ছে ডু লুপ, একটা হচ্ছে ডু হোয়াইল লুপ, আর একটা হচ্ছে ফর লুপ। তো তিনটা লুপের মধ্যে এখানে কোন লুপের কথা বলা হয়েছে? ডু হোয়াইল দিয়ে করার কথা বলেছে। তো আমাদেরকে ডু হোয়াইল দিয়েই করতে হবে। তো এক্ষেত্রে লুপের ক্ষেত্রে মনে রাখবা, এখানে কি হয়েছে, তিনটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। স্টার্ট স্টার্ট কত থেকে হয়েছে? অর্থাৎ স্টার্ট হয়েছে আই, স্টার্ট হয়েছে কত? 100 থেকে, এটা সমান সমান আই। আর শেষ হয়েছে কত থেকে? শেষ হয়েছে কততে? শেষ হয়েছে কততে? এই যে শেষ বলে নাই, এন, তো এটা হচ্ছে এন। তো আরেকটা হচ্ছে যে কত করে বৃদ্ধিটা হচ্ছে ইনক্রিজের আই। তো শুরু, শেষ এবং বৃদ্ধি, এই তিনটা আমাদেরকে মনে রাখতে হবে। শুরু, শেষ এবং বৃদ্ধি। তো এটা শুরু হয়েছিল কত থেকে? তো প্রথমে লাগবা, মনে রাখবা, শুরু হয়েছে কত থেকে? 100 থেকে। এর শেষ নাম্বার কত? এন। শেষ নাম্বার জানি না, তাই এন। এবং কত করে বৃদ্ধি পাইতেছে? 10 করে বৃদ্ধি পাইতেছে। বৃদ্ধি বা হ্রাস, সরি, এখানে হ্রাস পাইতেছে কত করে? 10 করে। তো তিনটা জিনিস মনে রাখবা, একটা হচ্ছে শুরু, একটা হচ্ছে কোথা থেকে শুরু হচ্ছে, 2 নম্বরটা হচ্ছে কোথায় গিয়ে শেষ হচ্ছে, শুরু, শেষ। আর 3 নম্বরটা হচ্ছে হ্রাস বা বৃদ্ধি, হ্রাস হ্রাস বা বৃদ্ধি। তো এখানে হ্রাস পাইতেছে, তো 10 করে হ্রাস পাইতেছে। তো লুপের ক্ষেত্রে বা ধারার ক্ষেত্রে এই তিনটা জিনিস অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। তো প্রথমে আমরা এই জিনিসটা কি দেখবো? প্র্যাকটিক্যাল দেখবো। প্র্যাকটিক্যাল দেখবো। ওকে। তো তারপর আমরা কি করব? এই যে এখানে টেস্ট করে দিব কোডটা। ওকে, তো ওকে, আনফরচুনেটলি আমি প্র্যাকটিক্যাল দেখাইতে পারতেছি না, কারণ আমার এখানে এখন নেট নাই, আমার ইন্টারনেট নাই। সো আমি কোডটা লিখি, সবগুলো তো প্র্যাকটিক্যাল দেখাইছি, তো এটার প্র্যাকটিক্যাল দেখানোর সুযোগ হইতেছে না, এটা আমি লিখে দিই, লিখে লিখে বুঝিয়ে দিব। ওকে, তো প্রথমে তো এখানে লিখবা যে কোড লেখা হলো, এই যে এখানে লিখবা কোড লেখা হলে। তো প্রথমে আমরা কি জানি যে ইন হ্যাশ দিতে হয়, আমাদেরকে কি দিতে হয়? হ্যাশ। প্রথমে কি দেই আমরা সি প্রোগ্রামিং এ? এই যে হ্যাশ, হ্যাশ দিয়ে আমরা কি দেই? ইনক্লুড, INCLUD, ইনক্লুড। ইনক্লুড দিয়ে কি দেই? এস STDIO ডট এইচ। ওকে, stdio.h। তারপর হচ্ছে যে ইন্ট, INT হচ্ছে এই যে মেইন ফাংশন, এটা হচ্ছে মেইন ফাংশন। তারপর বডিতে আমরা ঢুকি, তো ঢুকার পর আমরা কি করব? এই যে INT ইন্ট। তো এখানে কি নিব? একটা নিব হচ্ছে এন নাম্বার, আর সামেশন যুগের জন্য একটা নিব হচ্ছে 0। তারপর হচ্ছে আই এর জন্য কি নিব? আই আই হচ্ছে কত থেকে শুরু হয়েছিল? 100 থেকে, 100 থেকে। এই তারপর সেমিকোলন দিয়ে দিব। এখন কি লিখবো? ইউজারকে একটা আউটপুট দেখাবো। আউটপুট দেখার জন্য আমরা কি ইউজ করব? PRINT, প্রিন্ট এফ। প্রিন্ট এফ করব কি? ইন্টার দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ, ইন্টার দ্য লাস্ট নাম্বার, লাস্ট নাম্বার অফ দ্য দ্য সিরিজ। ওকে, তো এটা সেমিকোলন দিয়ে দিব। তারপর কি করব? ইউজার থেকে স্ক্যানএফ দিয়ে কি নিব? ইনপুট নিব। স্ক্যানএফ, স্ক্যানএফ দিয়ে এই যে পার্সেন্টেজ ডি, তারপর কমা, তারপর সে এন্ড লোকেশনটা বলে দিব, এটা কি এন। ওকে, তারপর আবার সেমিকোলন।
এখন আমরা কি করব, ডু হোয়াইল লুপ আমাদেরকে বলা হয়েছে কি কোন কোন লুপ ইউজ করতে, ডু হোয়াইল লুপ ইউজ করতে। ওকে ওকে আমার কারেন্ট বিদ্যুৎ চলে এসেছে, তো আমি প্র্যাকটিক্যালি দেখাই দিব, সমস্যা নাই। তোমরা অনেক লাকি, কারেন্ট চলে গেছিল আবার চলে আসছে। তো হচ্ছে এটা যেহেতু লেখা শুরু করছি তো লিখি, তো এখন কি করব, ডু লুপ ইউজ করব, ডু। তো ডু বডিতে ডুববো, এই যে এস সমান সমান এস প্লাস এই যে আই স্টার আই, অর্থাৎ এই যে স্কোয়ার করব, স্কোয়ার করে তারপর এই যে আই এর ভ্যালুটা কত করে কমতেছে, আই -10। ওকে আই -10, তারপর হচ্ছে এই যে ডুটা ক্লোজিং, তারপর কি দিব এখানে, এই যে হোয়াইল দিয়ে দিব, কারণ ডু হোয়াইল বলছিল। হোয়াইলে গিয়ে কি দিব, শর্তটা দিয়ে দিব। শর্ত কি ছিল, আই আই গ্রেটার দেন ইকুয়াল কত, এন, তারপর সেমিকোলন, তারপর একটা প্রিন্ট ফাংশন ইউজ করবো, প্রিন্ট দেখাবো, প্রিন্ট প্রিন্টএফ, এই যে the sum of the series is sum sum of the series sum of the series is sum of the series is sum of the series is পার্সেন্টেজ ডি, তারপর বের হবো, তারপর কমা, তারপর এই যে এসটা এখানে বলে দিব, তারপর সেমিকোলন, সেমিকোলন না দিলে কিন্তু কাজ করবে না। তারপর কি করব, এই যে রিটার্ন জিরো দিয়ে দিব, রিটার্ন রিটার্ন জিরো, তারপর কি করে দিব, এই যে বডিটা ক্লোজ করে দিব। এই তো ছিল সি প্রোগ্রামিং এর ওই যে 4 নম্বরের উত্তর। তো 4 নম্বরের উত্তর এখন আমরা প্র্যাকটিক্যাল দেখি একটু। এই যে প্র্যাকটিক্যাল দেখার জন্য আমরা কি করব, আমি মজিলা ফায়ারফক্সটা ওপেন করতেছি, যেহেতু আমার এখন বিদ্যুৎ চলে আসছে আমি এটা প্র্যাকটিক্যাল দেখিয়ে দিই, কারণ সবগুলো যেহেতু প্র্যাকটিক্যাল দেখাইছি এটাও দেখায় দেওয়া উচিত। তো মজিলা ফায়ারফক্স ওপেন করলাম, তো এখানে লিখবো রান সি ইন অনলাইন, রান সি ইন অনলাইন, তারপর ইন্টার করলাম, তারপর এই যে একটা ওয়েবসাইট আসবে, প্রথমে না আসলেও programmiz.com এটা খুঁজে বের করবো। আমি যেহেতু বারবার এটা প্র্যাকটিস করি তাই আমার প্রথমে চলে আসছে, তোমাদের নাও আসতে পারে। তো এই ওয়েবসাইটে গেলাম, তো এইখানে এই যে কমেন্ট দেওয়া আছে, যে ওকে কমেন্টগুলো আমি কি করে দেই, এই যে ডিলিট করে দেই। কমেন্ট সম্পর্কে আশা করি তোমরা জানো, বেসিক সম্পর্কে সিকিউ সমাধান করতে আসছো মানে তোমরা বেসিক তোমাদের ক্লিয়ার। ওকে সো বেসিক ক্লিয়ার না থাকলে বেসিক ক্লিয়ার করে নিও। তো প্রথমে আমরা কি দেখছিলাম, যে ইন্টিজার নিছিলাম প্রথমে এন, তারপর এস সমান সমান 0, তারপর দিছিলাম আই ইকুয়াল কত 100, তারপর কি দিছিলাম প্রিন্টএফ, প্রিন্টএফ প্রিন্টএফ দিছিলাম ইন্টার, ইন্টার দ্য লাস্ট মেম্বার অফ দ্য সিরিজ, ইন্টার দ্য লাস্ট নাম্বার নাম্বার অফ দ্য সিরিজ, সিরিজ। তো তারপর সেমিকোলন, তারপর স্ক্যানএফ দিছিলাম, ইউজার থেকে একটা ইনপুট নিব, স্ক্যানএফ এটা ধরে নিতেছি, ইউজার কি দিবে, ইন্টিজার একটা দিব, তারপর এন দিয়ে ভ্যালুটা রাখছিলাম এন, তারপর এটা কারণ আমরা কি করব, ডু লুপ চালাব, ডু লুপ চালিয়ে এখানে কি করব, এস সমান সমান এস প্লাস, যেহেতু যোগ সমষ্টি নির্ণয় করব তাই আই ইন্টু আই, কারণ স্কোয়ার আছে তাই আমরা আই ইন্টু আই দিব, যদি স্কোয়ার না থাকতো তো এস প্লাস আই দিলে হয়ে যেত। আর আই এর ভ্যালু কত করে হ্রাস পাইতেছে, 10 করে হ্রাস পাইতেছে, তাই আমরা আই -10 দিব। ওকে হয়ে গেল। এখন আমরা কি দিব, ডু হোয়াইল, হোয়াইল তো ব্যবহার করতে হবে, হোয়াইল ব্যবহার করে শর্তটা বলে দেবো। শর্তটার নিয়ম কি, আই আই কে হতে হবে গ্রেটার দেন ইকুয়াল এন, অর্থাৎ এন এর ভ্যালু কি হতে হবে, ছোট হতে হবে, কার থেকে, আই এর থেকে, আই এর থেকে এন এর ভ্যালু ছোট হতে হবে। ওকে তারপর প্রিন্ট করবো, আবার আবার একটা প্রিন্ট টেস্ট, সাম অফ দ্য সিরিজ ইজ, সাম অফ দ্য সিরিজ সিরিজ ইজ পার্সেন্টেজ ডি, তারপর হচ্ছে কমা দিয়ে এই যে এসটা এখানে বলে দিব, তারপর আবার সেমিকোলন দিব, তারপর তো রিটার্ন জিরো তো আর এখানে দেওয়াই আছে। তো এখন রান করি, যদি আমার প্রোগ্রাম, আমি তো সেম প্রোগ্রামটাই লিখছি, আমি এখানে এখানে কিন্তু সেম প্রোগ্রামটাই লিখছি, যদি এখানে ভুল লেখি বা এখানে আমার ভুল হইলে হইতে পারে যেহেতু হাতে লিখছি, কিন্তু এই যে কম্পাইলারে কিন্তু ভুল করবে না, যেখানে যদি ভুল করলেও এটা রান হবে না। তো রান করে দেখি, এই যে কোনো ভুল হয় নাই। তো আমি এখানে কি দিয়ে দেখি, 10 দিয়ে দেখি, 19 দিলাম, এই যে হয়ে গেছে 38,400। এটা সিরিজটার যোগফল কত হইলো, 38,400। ওকে তো এরকম, তার মানে আমার সম্পূর্ণ প্রোগ্রামটা আমি যে লিখছিলাম এইটা ঠিক আছে। তো আমি কন্ট্রোল সি কপি করলাম, কপি করে এখানে আবার কি করে দিব, পেস্ট করে দিব। এখানে দুইটা পাইবা তোমরা যখন চেক করবা আনসার, আর হ্যান্ড রাইটিংও পাবা, আবার কি এই যে কোডেরটাও পাইবা আর কি। তো এটার একটু ফন্টগুলো একটু ছোট করে দেই, যেহেতু দুইটাই আনসার আছে এখানে। তো
এই তো এই তো শেষ হইল আমার এই সম্পূর্ণ সমাধান। ওকে, সো আশা করি তোমরা ভিডিওগুলো অনেক এনজয় করেছো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে স্কিল হাব বাংলাদেশের পাশে থাকবা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।